আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি ওয়ান শটের গুণগত রসায়নের প্রথম পর্বে। তো গুণগত রসায়ন থেকে অবশ্যই দুইটা সিকিউ আসবেই এবং তোমাদের দিতেও হবে, কারণ এই চ্যাপ্টারটা মোটামুটি তুলনামূলক সহজই বলা যায় এবং হাতে গোনা কিছু জিনিস পড়লেই ওইখান থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করবো এবং এরপরে ধারাবাহিকভাবে পর্ব 2 আসবে। এই দুইটা পর্বে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি পর্ব 1। তো তোমরা মোটামুটি সবাই জানো যে এই চ্যাপ্টারটার মধ্যে আসলে বেশ কিছু টপিক আছে যেইখান থেকে প্রশ্ন আসে। দুইটা টাইপ আছে স্পেশালি আমাদের। দুটো টাইপ কী কী? একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী, এবং এর সাথে আরও একটা জিনিস আসলে আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। তো সেটা আমরা যখন টপিক পড়ব তখন বলবো। আপাতত জাস্ট নাম ওদেরকেই দিয়েছি যে কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী। এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে, গ ঘ এদের দুজন মিলেই হয়। কিন্তু দেখা যায় এর সাথে পাশাপাশি আরও কী জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের ওই যে বললাম যে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি আছে, যেমন তোমরা পড়ছিলা আফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। তো এগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে গ বা ঘতে। তো সেগুলো আমরা দেখে রাখবো, সমস্যা নেই। আর আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে দ্রাব্যতা, কেএসপি এবং কেআইপি। তো এইটা মিলে একটা সরাসরি প্রশ্ন আসবে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে আসলে, যেমন কি আয়ন শনাক্তকরণ, বা তুমি দেখবা যে জাল টাকা শনাক্তকরণ, বা আয়ার রশ্মির ব্যবহার, বা এমআরআই, এরকম বেশ কিছু টপিক আছে ছোট ছোট। তো সেগুলো একটু একটু পড়ে রাখতে হবে যেন কতে বা খতে আসলে সেটা আমরা অ্যান্সার করতে পারি। তো মোটামুটি টাইপটা বুঝতে পারলাম যে পুরো চ্যাপ্টার থেকে আসলে দুইটা টাইপ আছে যেখান থেকে তোমার পরীক্ষায় সিকিউ আসবে। তো সেই দুইটা টাইপই আমরা একটা একটা করে দেখব। আজকে আমাদের টার্গেট থাকবে এই পার্টটা দেখা, তারপরে আমরা দ্রাব্যতা, কেএসপি, কেআইপি পার্টটা দেখব। তো চলো, আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এই দুই জায়গা থেকে দুইটা সিকিউ আসবে এবং দুইটাই আমাদের দিতে হবে। এই টার্গেটে আমরা পড়বো এবং মোটামুটি আমাদের যেহেতু ইন্টার জীবন এই চ্যাপ্টার দিয়ে শুরু হয়, মোটামুটি সবারই একটু কম বেশি আইডিয়া আছে। এর মধ্যে এছাড়াও আরও যা যা আসতে পারে সব কিছু আমি বেসিকে মনে করাই দিব। তুমি যদি মনে করো ভাই এই চ্যাপ্টার আমি আগে একবারও পড়ি নাই, তো তাও সমস্যা নেই। যা যা বলতেছি, যতটুকু বলতেছি অতটুকু খেয়াল করো, এনাফ। তো আমরা টাইপ 1 দিয়ে শুরু করতেছি। দেখো টাইপ 1-এর নাম তো আমি একটু আগেই বললাম যে কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী। তো এখানে টপিক পড়বো কী কী আসলে সেটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে পরমাণুর মডেল, তুমি জানো যে শুরুতে আছে পরমাণুর মডেল, তারপর আছে কোয়ান্টাম সংখ্যা, তারপর আছে বর্ণালী, এবং তারপরে আলাদা করে পড়তে হবে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। মানে এইগুলাই আছে পরমাণুর মডেলের মধ্যে। রাদারফোর্ড, বোর মডেলের মধ্যে কিন্তু স্বীকার্য সীমাবদ্ধতার পাশাপাশি তোমাকে আরও পড়তে হবে। এখানে বেশ কিছু ফর্মুলা ছিল যে ইলেকট্রন যে ঘুরতেছে তার বেগ কত, কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে ইলেকট্রনগুলো যেই যে বিভিন্ন কক্ষপথে আছে সেখানে শক্তি কত। তো সেই সূত্রগুলোও লাগবে, মোটামুটি একটু একটু লাগবে। এত বেশি আসে না, কিন্তু আসে, হঠাৎ করে চলে আসে। তো তখন আবার তুমি কট খায় যাবে। এই জন্য আমরা A to Z সব কিছুই দেখবো ইনশাল্লাহ, অল্প সময়ের মধ্যেই চেষ্টা করব। তো আমরা চলো শুরুতেই বেসিকগুলো একটু জেনে নিই যে আমাদের এখানে কী কী বেসিক জিনিস লাগবে। টাইপ 1 আমরা শুরু করতেছি। তো একদম শুরুতে আমি বলে দিব যে কোন কোন জিনিস তোমাকে পড়তে হবে, কোনটা মুখস্থ করতে হবে, সব কিছু আমি ক্লিয়ার করে দেবো একদম। তো একদম প্রথমটাই যে প্রথম বেসিক টাইপটা আমাদের কী ছিল, পরমাণুর মডেল। এখান থেকে কোথায় কী পড়বো, কী জানতে হবে বলে দিচ্ছে। প্রথমত এই রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে আসি, এটা আমি আর কষ্ট করে পড়াবো না, কারণ এইটা কম বেশি আমরা সবাই জানি। তোমার পড়তে হবে কী কী ভাই, এক্ষেত্রে আমি বলে দিই। সবার আগে তোমার এখান থেকে পড়তে হবে রাদারফোর্ড পরমাণু মডেলের পরীক্ষণটা। রাদারফোর্ড কিন্তু একটা পরীক্ষা করছিল, আমরা সবাই জানি, আলফা কণা পরীক্ষা। তো এই পরীক্ষাটা তোমাকে অবশ্যই একবার একটু পড়তে হবে, যে এই পরীক্ষায় কীভাবে হয়েছিল, কী কী ব্যবহার করছিল, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য হলেও পড়তে হবে। তো পরীক্ষাটা তুমি একবার পড়লা ছোট করে। এই পরীক্ষার পাশাপাশি তুমি পড়বা হচ্ছে স্বীকার্য প্লাস হচ্ছে সীমাবদ্ধতা। একবার দেখে রাখবা, একবার, জাস্ট একবার। ক্লাস 9-10 থেকে আমরা পড়তেছি জিনিসগুলো, মোটামুটি ভালোই আইডিয়া আছে, জাস্ট একবার চোখ বুলাই নিবা। কারণ কি জানো, 2023 সালে ময়মনসিংহ বোর্ডে এইখান থেকে প্রশ্ন দিয়ে দিছে। কেউ এক্সপেক্টই করে না যেখান থেকে প্রশ্ন আসতে পারে, খুব সহজভাবে তুলে দিছে, এই পরীক্ষাটা বর্ণনা করতে বলছে। তো তুমি যদি ছোটো করে একটু কথাগুলো সুন্দর মতো সাজায় লেখো, তুমি নাম্বার পাবা। এমন ভাবার কারণ নাই যে এখানে তো ম্যাথ আসে না, আমি নাম্বার কম পাবো না। তুমি সঠিকভাবে সুন্দরভাবে লেখো, গুছিয়ে, তোমাকে একদম 3-এ 3 দেবে, 4-এ 4 দেবে, কোনো সমস্যা নাই। তো তুমি একটু দেখে রাখবে, সব প্রশ্ন আসা মানে তো বোনাস, তাই না? 9-10-এর প্রশ্ন আসে, সুন্দর করে লিখে দিবা, শেষ, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো আশা করি এই জিনিসটুকু তুমি একটু পড়বা, একটু পড়বা, হ্যাঁ, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য হলেও পড়তে হবে। পরীক্ষণটা আলফাকণা পরীক্ষা, ওই যে আলফাকণা মারছিল, কিছু সোজা চলে গেছিলো, কিছু বেঁকে গেছিলো, ওই জিনিসগুলাই গেল। তো আমি তোমাকে যে এখানে পড়ানো শুরু করবো সেটা বোর পরমাণু মডেল থেকে। এই বোর পরমাণু মডেল থেকে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো পরীক্ষাতে সরাসরি আসবে। তো সেটা আমি একটু বলি। এই বোর থেকেও বোরের একটা পরীক্ষা ছিল, তো বোরের পরীক্ষাটা এত বেশি পপুলার না, তো বোরের পরীক্ষাটা আমরা পড়বো না। আমরা স্পেশালি পড়বো যে বোর মডেলের স্বীকার্য, যে বোর আসলে কোন কোন কথা বলছে, এটা আমি এখন তোমাকে মনে করাই দিব, সমস্যা নাই, পড়াই দিব।
স্বীকার্যের পাশাপাশি সীমাবদ্ধতা আছে, বোর মডেলেরও সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তো বোরও কিন্তু ভুল কথা বলছে, তো বোর কোন কোন কথাটা ভুল বলছে সেটা আমাকে জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে, বোর অনেকগুলো ক্যালকুলেশন করছিল, অনেক কিছু বের করছিল, হিসাব নিকাশ করছিল। যেমন সে কক্ষপথের ব্যাসার্ধ বের করছে, একটা কক্ষপথে ইলেকট্রন যে ঘুরতেছে সেই ইলেকট্রনের বেগ সে বের করছে, ইলেকট্রনের বেগ বের করার পরে ইলেকট্রনের শক্তিও সে বের করছে, এরকম অনেকগুলো হিসাব সে দেখাইছে। তো সেই হিসাবগুলো তোমাকে জানতে হবে, এরপরেই বর্ণালী চলে আসে আসলে। এবং পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই প্রশ্নকে আমরা জাতীয় প্রশ্ন বলতে পারি, সেই প্রশ্নটা হচ্ছে এই দুইটা মডেলের তুলনা করো। এটা অনেকবার আসছে পরীক্ষাতে, অনেকবার আসছে। তো এই দুই মডেলের তুলনা, ঠিক আছে, রাদারফোর্ড আর বোর মডেল দ্বয়ের তুলনা আমি লিখে দিচ্ছি এই সবুজ করে, এটা একটা জাতীয় প্রশ্ন। তো তুমি অবশ্যই পরীক্ষার আগের রাতে একবার চোখ বুলাই নেবা যে মডেল দ্বয়ের তুলনা, কারণ যেহেতু এটা আমাদের কমন জিনিস, আমরা সবাই পারি, বেশি পারি। তো বেশি পারলে সমস্যা যেটা হয় যে একদম লিখতে থাকি, কি যে কোনটা থেকে কোনটা লিখবো বুঝি না, তখন উল্টাপাল্টা হয়, জিনিসটা সুন্দর হয়, নাম্বার কম আসে। এই জন্য অনেকে তখন বলে আর সাইডে থিওরি ছিল এই জন্য আমার নাম্বার কম দিচ্ছে। নাম্বার ওই জন্য কম দেয় নাই, যেই কথাটা লেখা দরকার সেটা না লেখা তুমি হাবি জাবি লেখা ভরে রাখছো খাতা, লাভ নাই তো। এই জন্য তুমি একটু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাবা যে মডেলে যদি তুলনা করতে বলে আমি কোন কোন কথাটা লিখবো, কারণ তুমি জানো এই প্রশ্নটা আসে। তো এই জন্য তোমাকে ওই কথাগুলো একদম বাছাই করে করে লিখতে হবে, তাহলে তোমার জন্য অনেক বেশি সুবিধা, অল্প কথায় শেষ করতে পারবা, নাম্বারও বেশি পাবা, ঝামেলাও হবে না। তো এইটুকু আমরা পড়বো, ঠিক আছে, বুঝতে পারলাম, এইটুকু তুমি নিজে পড়ে ফেলবা, এইটুকু আমি তোমাকে পড়াই দিচ্ছি। আসো এইখান থেকে শুরু করলাম। হ্যাঁ, তো স্বীকার্য সীমাবদ্ধ থেকে আমরা শুরু করতেছি বোর মডেল থেকে। খেয়াল করো তাহলে, বোর মডেলের কথাগুলো আমরা মোটামুটি জানি, তারপরে আমি একবার রিভিউ করে দিচ্ছি। বোর কি বলছিল, বোর তিনটা মতবাদ দিছিল, তিনটা তথ্য বলছিল। একটা কি ছিল শক্তি স্তর সম্পর্কিত তত্ত্ব, একটা ছিল কৌণিক ভরবেগ, একটা শক্তির শোষণ বিকিরণ নিয়ে বলছিল। এখানে বেশ কিছু ফর্মুলা আসবে, এখান থেকেই ফর্মুলাটা আসা শুরু করবে, ঠিক আছে। তো শক্তি স্তর সম্পর্কিত একটু বলি যে বোর যে কথাটা বলছিল যে প্রত্যেকটা ইলেকট্রন, আসলে বোর যে কথাটা বলছিল একটু খেয়াল করবা যে বোর কি বলছিল, যে এই আমাদের যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে যেই নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা বিভিন্ন শক্তির, সুনির্দিষ্ট শক্তির কিছু শক্তি টক্তি নিয়ে ঘুরে। যেমন কি দেখো, কি বললাম, প্রথম কথা সে বলছে, বোর বলছে যে একটা পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস থাকে, এই কথা রাদারফোর্ড বলে গেছিল। তো বোর এসে বলছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট শক্তির কিছু কক্ষপথ আছে। তার মানে সে কক্ষপথের কথা বলছে, কিছু সুনির্দিষ্ট শক্তির কক্ষপথ আছে, যেই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। এবং সে আরও একটা কথা বলছে যে ওই সুনির্দিষ্ট শক্তির কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরে, এই ঘোরার সময় সেই শক্তি শোষণও করে না, বিকিরণও করে না ঘোরার সময়, কিন্তু যখন এক স্তর থেকে অন্য স্তরে যায় তখন শোষণ বিকিরণ করে। কিন্তু এক নম্বরে বলছে কি, সুনির্দিষ্ট শক্তির কক্ষপথ আছে, যার নামও সে দিছে যে এর 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মানে এরকম এরকম সে বলছিল কে এল এম এন, এরকম বলছিল না, কে শেল, এম শেল, এরকম এল শেল, এন শেল, এরকম। তো যাই হোক, তো এই কথাটা ফার্স্ট অফ অল মনে রাখবা। 2 নম্বরে সে কি বলছে, এই যে বিভিন্ন শক্তির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই ইলেকট্রনগুলোর কিন্তু একটা কী থাকে, সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে। দেখো এইখানে দেখো, কথা বুঝলাম যে এই সবুজটা মনে করো আমাদের সেই ইলেকট্রন, এই ইলেকট্রনটা যে এই পথে ঘুরতেছে, তো এই ইলেকট্রনটার একটা কৌণিক ভরবেগ থাকবে। তো সেই কৌণিক ভরবেগের মানটা কত, সে বলছে এই কৌণিক ভরবেগের মানটা হবে একটা নির্দিষ্ট সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে h/2 পাই, একটা নির্দিষ্ট সংখ্যার পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে NH/2 পাই, যেটা আমরা সবাই পড়ে আসছি। যে মেন কথাটা কি, এখানে যে ইলেকট্রন ঘুরতেছে, এখানে ইলেকট্রন ঘুরতেছে, এখানে ইলেকট্রন ঘুরতেছে, তো প্রত্যেক কক্ষপথে ইলেকট্রনগুলোর জন্য আলাদা আলাদা কৌণিক ভরবেগ থাকে। এল মানে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগের মান কত, NH/2 পাই, বাংলা কথা এমসিকিউতে আসে। এখানে এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, পাই তো আমরা জানি, এন হচ্ছে সেই কক্ষপথ। আমরা এখানে L = NH/2 পাইয়ের পাশাপাশি লিখতে পারি MVR, কারণ এই MVR মানে হচ্ছে কৌণিক ভরবেগ, যেখানে জেনে রাখো এম মানে হচ্ছে সেই ইলেকট্রনের ভর, ভি মানে হচ্ছে ইলেকট্রনটা যেই কক্ষপথে আছে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, আর আর মানে হচ্ছে ইলেকট্রনটা যেই কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। এইটুকু কথা তোমাকে মনে রাখতে হবে যে কৌণিক ভরবেগ, যে প্রত্যেকটা ইলেকট্রন যে ভিন্ন কক্ষপথ থাকে সবার একটা সুনির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে, এটাই বোর বলছে। আরেকটা জিনিস ছিল 3 নম্বরে, এটা হচ্ছে শক্তির আদান প্রদান নিয়ে, শক্তির শোষণ বিকিরণ নিয়ে। একটা ইলেকট্রন যখন এরকম নিম্ন কক্ষপথ থেকে যখন এরকম উচ্চ কক্ষপথে যায়, অথবা একটা ইলেকট্রন যখন এরকম উচ্চ কক্ষপথ থেকে এরকম নিম্ন কক্ষপথে যায়, তখন শক্তির শোষণ বা বিকিরণ করে। একই পথে ঘোরার সময়
শোষণ বিকিরণ করে না, কিন্তু যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন কিন্তু শক্তির শোষণ বিকিরণ করে। তো সেটাই বলছে, যখনই ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, কিন্তু যখন আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন কিন্তু শক্তি আবার বিকিরণ করে। এই যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তি, এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা কত, এটা আমাদের কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে বোর সাহেব বলছে যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা হবে হচ্ছে, এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণটা হবে হচ্ছে ডেল ই ইকুয়াল টু, আমরা লিখবো কিভাবে, যে E2 মাইনাস E1, যেখানে E2 বলতে বুঝাইছি আমরা উচ্চ শক্তি স্তর, E1 বলতে বুঝেছি আমরা নিম্ন শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে, যে এই শক্তির শোষণ বা বিকিরণ এই পরিমাণটা পাবো। এবং এইটা সমান সমান কী লেখা যাবে আরও জানো, এই ডেল ই সমান সমান আমাদের আরও সূত্র লেখা যায়, আমি লিখতেছি এখানে, এবং আমি লিখতেছি যে এই ডেল ই সমান আরও লেখা যায় এই শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণটা হচ্ছে যে এইচ এফ, ডেল ই সমান সমান এইচ এফ, এবং এইটা সমান সমান আরও লেখা যায় হচ্ছে CH বাই ল্যামডা, CH বাই ল্যামডা। তার মানে এই শোষিত বা বিকিরিত শক্তি সমান লেখা যায় হচ্ছে E2 মাইনাস E1, বিয়োগ করলে পেয়ে যাবো কতটুকু শোষণ করবে বিকিরণ করবে, আগেই বলছি উচ্চ থেকে নিম্নতে আসলে বিকিরণ করবে, তো সেই মানটা হচ্ছে বিয়োগ করলে চলে আসবে। এবং আমরা আরও লিখতে পারি এই বিকিরিত বা শোষিত শক্তি ইকুয়াল টু HF, যেখানে H মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, F মানে হচ্ছে কম্পাঙ্ক। এবং এটা আমরা এভাবেও লিখতে পারি CH বাই ল্যামডা, যেখানে C মানে ছিল হচ্ছে আমাদের আলোর বেগ, H মানে তো সেই প্ল্যাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। মাঝে মাঝে বের করতে বলবে এই বিকিরিত শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য বের করো, লিখতেই পারবা চাইলে ডেলি সমান CH বাই ল্যামডা, ল্যামডা বের করবা এখান থেকে। ল্যামডা আরও অনেকভাবে বের করা যায়, সেটাও দেখবো। এইটুকু কথা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমার নিজের কিছু কাজ, যে আমরা বুঝলাম যে আচ্ছা বোর সাহেব এই তিনটা কথা বলছে, তার কথার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সে বেশ কিছু জিনিস ব্যাখ্যা করতে পারছে এবং বেশ কিছু জিনিস ব্যাখ্যা করতে পারে নাই। কোনগুলো ব্যাখ্যা করতে পারে নাই তোমাকে একবার চোখ বুলাইতে হবে, একবার পড়তে হবে, কারণ পরীক্ষায় মাঝে মাঝে আসে যে বোর মডেলের সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো, তখন তোমাকে সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করতে হবে, তুমি যেন সঠিকভাবে উল্লেখ করতে পারো লেখা আছে। এবং আরও দুইটা জিনিস লেখা আছে এখানে, আমাদের জিম্যান প্রভাব অথবা হচ্ছে স্টার্ক প্রভাব নিয়ে দুইটা কথা আছে, সেই দুটো জিনিস তুমি যেন বুঝো, এইটা একটু লেখা আছে, একবার নিজে পড়ে নিবে, এটা তোমাদের নিজেদের জন্য, আমি এখানে সময় নষ্ট করলাম না। বিশেষ করে দরকার ছিল এই যে বোর মডেল, রাদারফোর্ড মডেল, এগুলো আমরা কথা বললাম, এই বোর মডেল থেকে বলছিলাম আমরা তিনটা জিনিস স্পেশালি পড়বো, একটা হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তি, এই তিনটা আজ আমরা পড়ে আসো। তো একটা ইলেকট্রন, এবং তার আগে মনে রাখতে হবে এই যে তিনটা আমাদের সূত্র, বেগ, ব্যাসার্ধ এবং শক্তি, এই তিনটা জিনিস কিন্তু শুধুমাত্র প্রযোজ্য হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে। হাইড্রোজেন সদৃশ মানে কি, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, হ্যাঁ, এরকম যাদের একটা করে ইলেকট্রন আছে, এক ইলেকট্রনীয়, যেমন হাইড্রোজেন সদৃশ মানে কি, দেখো যে হিলিয়াম প্লাস, বা আমি চাইলে লিখতে পারি কি যে লিথিয়াম 2 প্লাস, বা আমি চাইলে লিখতে পারি কি যে বেরিলিয়াম 3 প্লাস। তার মানে বোর এই ধরনের জিনিসগুলো বা হাইড্রোজেনের জন্য তার মডেলটা দিয়েছিলেন। তো এদের জন্যই শুধুমাত্র তুমি বের করতে পারবা ইলেকট্রনের বেগ কত, ব্যাসার্ধ কত, শক্তি কত। তো বেগের সূত্রটা কি, যে ভি ইকুয়াল টু হবে E ডিভাইডেড বাই √4 পাই এপসাইলন নট mRn। ওকে, একইভাবে দেখো এখানে জেড লিখে রাখছি, যদি তোমাকে বলতো হাইড্রোজেন, জেডের মানটা 1 বসাইতা, না বসালেও সমস্যা নেই, কিন্তু যদি বলে হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস মানে হ্যাঁ বোরের এই সূত্রগুলো প্রযোজ্য, কারণ হিলিয়াম প্লাস মানে তো এক ইলেকট্রন। তো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে হইলেও কিন্তু হিলিয়ামের তো পারমাণবিক সংখ্যা কিন্তু ঠিকই 2 আবার, ঠিকই কিন্তু জেডের মান 2 বসাইতে হবে। তার মানে যদি এদের কথা উল্লেখ করে ফেলে তখন ঠিকই জেডটা বসাইতে হবে, নাহলে কিন্তু আবার সমস্যা হবে যেটা না বসাও। তাহলে তুমি সূত্র মনে রাখো E ডিভাইডেড বাই √4 পাই এপসাইলন নট mRn। পরিচয়গুলো দেখো, 4 পাই তো জানো, এপসাইলন নট মানে কি শূন্য স্থানে ভেদন যোগ্যতা, এই যে কনস্ট্যান্ট মান আছে, কনস্ট্যান্ট মানটা তুমি মুখস্থ রাখবা, কনস্ট্যান্ট মানটা মুখস্থ রাখবা 8.854 × 10⁻⁻12। যেখানে আমাদের কি আছে 4 পাই এপসাইলন m আছে, m মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরটা লেখা আছে 9.11 10⁻31 কেজি। আর এন মানে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এবার হচ্ছে কি ই মানে হচ্ছে আমাদের কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন চার্জটা আমরা জানি, অঙ্ক করার সময় শুধু ভ্যালুটা বসাবা, ঠিক আছে। গেল, এই ধরনের মুখস্থ রাখতে হবে, এনতম কক্ষপথ ইলেকট্রনের বেগ কত, পরীক্ষায় হুবহু চলে আসে। আমি দেখাবো একটু পরে, যেগুলো যে পরীক্ষা আসছে অলরেডি, এই সূত্রগুলো দিয়ে পরীক্ষা অঙ্ক আসছে আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা গেল, এই একটা জিনিস গেল। এরপরে দেখো পরীক্ষা আরও আসতে পারে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ, হাইড্রোজেন বললে 1, হাইড্রোজেন সদৃশ বললে এরকম যেই কথাটা বলবে তার জেডটা বসাবো, পারমাণবিক সংখ্যাটা বসাবো। জেড মানে কি পারমাণবিক সংখ্যা।
এবার তুমি সূত্র লিখবা এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম ই স্কোয়ার জেড। এখানে ঝামেলা আছে, অনেকে কিন্তু প্যারা খায় এই সূত্রগুলো নিয়ে। তারা দেখে যে কেমিস্ট্রি বই এক সূত্র, ফিজিক্স বই আর এক সূত্র, তো প্যারা খাওয়ার কিছু নাই। এইগুলো হচ্ছে সব এসআই এককের সূত্র। আমি লিখে দিচ্ছি এই সূত্রগুলো কিসের জন্য, এসআই একক। আমি এখানে লিখে দিচ্ছি যে এসআই একক, এখানে কোন সূত্র ইউজ করা হয়েছে, এসআই এককের সূত্রগুলো ইউজ করা হয়েছে। তার মানে তুমি এইগুলো হচ্ছে এসআই এককের সূত্র। এই জন্য এই মানগুলোও খেয়াল করবা, এপসাইলন নট, এইচ, এম, ই সব কিছু এসআই এককের মান ইউজ করা হয়েছে। আমরা যে ভুলটা অনেক সময় করি, সূত্র লিখি কেমিস্ট্রিতে অনেক সময় সিজিএস এর সূত্রটা লেখা থাকে, সূত্র লিখি সিজিএস এর কিন্তু মান বসাই এসআই এর, ঝামেলাটা লেগে যায়। তুমি যদি সিজিএস এর সূত্রটা লেখো, তুমি কিন্তু ইলেকট্রনের চার্জে এটা লিখতে পারবে না, ইএসইউ এককে যে মানটা সেটা লিখতে হবে, সেটা সিজিএস এ। তার মানে সহজ বাংলা কথা, সূত্র যদি লেখো এসআই, তাহলে মানও বসাবা এসআই, বাংলা কথা। এবার এমন না যে কেমিস্ট্রি তোমাকে সিজিএস করতে হবে, নট দ্যাট, তুমি একটা করলেই হইলো, কিন্তু মান ঠিকঠাক বসাইতে হবে। লাস্টে তোমাকে সেন্টিমিটার বের করতে বলছে, তুমি নিয়ে যাও, মিটার থেকে সেন্টিমিটার লাস্টে নিয়ে যাও, সমস্যা নাই তো। কিন্তু উল্লেখ করে যদি বলে যে সিজিএস পদ্ধতিতে নির্ণয় করো, তাই তখন সিজিএস এর সূত্রটা তুমি লিখবা। যদি বলে এসআই পদ্ধতিতে নির্ণয় করো, এসআই পদ্ধতিতে নির্ণয় করবা, তাহলে সমস্যা নাই। কিন্তু নর্মালি এরকম বলে না, তোমাকে খালি বলে বের করো, মান বের করো, তখন তুমি সিজিএস এসআই যেটা খুশি বের করো, সমস্যা হবে না। এই তো আমরা লিখছি কোনটা, এসআই, সবগুলো এসআই মনে রাখবা, কাহিনী খতম। এসআই তো আমরা নর্মালি বের করি, ওকে। আর যদি কারো অনেক বেশি মন চায় না ভাই আমি সিরিজটা মুখস্থ রাখবো, এমনি এটি কিন্তু ভাই মুখস্থ থাকতে যায় না, এই দেখছো কী অবস্থা, কী সূত্র। তো তার দিকে মনে রাখতে চাও, মনে রাখতে পারো, দেখবা কেমিস্ট্রি বইয়ে লেখা আছে, দেখবা লেখা আছে সিজিএস পদ্ধতিতে, খেয়াল করে দেখবা, তাইলে তুমি দেখবা যে আলাদা। একটু মনে রাখলে ভালো, মনে রাখতে চাইলে রাখো, কিন্তু অ্যাটলিস্ট যারা গরিব তাদের দরকার নাই ভাই, তো দুইটা মনে রাখার দরকার, একটাই মনে রাখ, তুই পরীক্ষায় একটাই লেখ, তোর তো মাতব্বরি করা লাগবো না, একটাই তুই মনে রাখ, এ সাইডটা। তো এটা বুঝলাম আমরা। এর কক্ষপথের ব্যাসার্ধের সূত্রটা কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, সাথে কি পাই এম ই স্কোয়ার ইন্টু জেড, যেখানে আগের মতো পরিচয়, এম মানে ইলেকট্রনের ভর, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এপসাইলন নট মানে ওই যে কনস্ট্যান্ট মান, শেষ। এন মানে সেই কততম কক্ষপথ, আমি বললাম দ্বিতীয় পথের ব্যাসার্ধ, 3 নম্বর কক্ষের ব্যাসার্ধ, এন এ মানে সেই 3 বসাই দিব। আমরা যেটা করবো সৃজনশীলে আসলে এইভাবে লিখবো সূত্র, এভাবে এইগুলো মানগুলো বসাই দিব, কিন্তু অ্যান্সারটা বের করবো হচ্ছে এই শর্টকাটটা দিয়ে, এন স্কোয়ার বাই জেড, এই সূত্র দিয়ে। জেডটা তো নিচে ছিল, যেটা থেকে যাবে এন স্কোয়ার ইন্টু 0.53, আর সাথে কি লিখছি অ্যাংস্ট্রম। যদি কোনো সমস্যা হয় লিখে দিচ্ছি আমি, এই অ্যাংস্ট্রম মানে হচ্ছে এই 1 অ্যাংস্ট্রম, এটা মানে হচ্ছে 10 ইনভার্স 10 মিটার, 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে, 10 ইনভার্স 10 মিটার, তাহলে মানে এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে আমাদের এই জিনিসটা, যে এন স্কোয়ার ইন্টু 0.53, তোমাকে যদি বলে 2 নম্বর কক্ষপথ 2 স্কোয়ার বসাবা, 3 নম্বর কক্ষপথ 3 স্কোয়ার বসাবা, শেষ। অ্যাংস্ট্রম এককে আসবে। তোমার যদি মন চায় না আমি মিটার নেবো, এটার সাথে খালি অ্যাংস্ট্রমের জায়গায় তুমি খালি লিখে দিবা গুণ 10 ইনভার্স 10, শেষ, কোনো ঝামেলা নেই। তো এটা সুন্দর করে মনে রাখো। একইভাবে মনে রাখতে হবে 3 নম্বরটা, এনতম কক্ষপথের শক্তি। তাহলে লিখবো আমরা ইএন সমান সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার, আর সাথে কি আছে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। তাহলে এই সূত্রটুকু একটু মনে রাখবে, এখান থেকে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার, নিচে কি আছে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, সব আগের মতোই মান। শর্টকাটটা যদি মনে রাখতে চাও সরাসরি অ্যান্সার বের করার জন্য, কারণ তুমি কিন্তু পরীক্ষায় সূত্র লিখবা, গ নম্বর যদি আসে সূত্র লিখবা, মান বসাবা, কিন্তু অ্যান্সার এভাবে গুণ করে বের করবো না, আসবে না, উল্টাপাল্টা আসবে। এই যে শর্টকাটটা ইউজ করবা, মান বসায় শর্টকাট দিয়ে অ্যান্সার বের করবা, যে মাইনাস 13.6 ভাগ এন স্কোয়ার, 2 নম্বর কক্ষপথ বলছে ভাগ 2 স্কোয়ার, 3 নম্বর কক্ষপথ বলছে ভাগ 3 স্কোয়ার। এককটা কি হবে, ইলেকট্রন ভোল্ট। মাঝে মাঝে স্যাররা বিটলামি করবে, বলবে যে জুলে বের কর, জুলে কেমনে নিবা, তুমি এই দেখো 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তার মানে এইটা দিয়ে তুমি ছোটো করে গুণ করে দিবা, চলে আসবে। এই হচ্ছে আমাদের এই 3টা সূত্র, সুন্দর করে মনে রাখতে হবে ভাই, একটু মনে রাখা কষ্ট, কিন্তু মনে রাখতে হবে, 2-3 বার লেখো, চলে আসবে। আমি দেখাবো সিকিউতে কীভাবে অঙ্কগুলো আসে, আমি সিকিউ করতে গিয়ে সেটা তোমাকে দেখাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর যদি আমরা একটু দেখি যে এখানে বর্ণালীর কিন্তু অঙ্ক আসে, বর্ণালীর অঙ্কগুলো কীভাবে আসে, আমরা কী কী মনে রাখবো সেটা দেখি। এবার বর্ণালী কীভাবে জিনিস সৃষ্টি হলো খেয়াল করো, যে একটা ইলেকট্রন যখন এরকম, যে একটা ইলেকট্রন খেয়াল করো, আচ্ছা আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ যাক, আমরা শুরু করবো আবারও, ঠিক আছে। তো চলো আমরা আবারও শুরু করি, আজান শেষ হয়ে গেছে। তো
তো এইবার আমরা যে কথাটুকু বলছিলাম যে একটা ইলেকট্রন দেখো বর্ণালী কীভাবে সৃষ্টি হয়, একটা ইলেকট্রন যখন এরকম উচ্চ শক্তি স্তর থেকে এরকম নিম্ন শক্তি স্তরে নেমে আসে আমরা কি বলছিলাম শক্তি বিকিরণ করে। আর এই বিকৃত শক্তিটা অনেক সময় আমরা কি চোখে দেখতে পাই বর্ণালী আকারে। হ্যাঁ, তো এই বিকৃত শক্তিটা বিভিন্ন রেঞ্জের হইতে পারে, অতিবেগুনি রেঞ্জের বা ভিজিবল বা দৃশ্যমান রেঞ্জের বা হচ্ছে অবলোহিত রেঞ্জের, নানান রেঞ্জের হইতে পারে। তো সেটা দৃশ্যমান রেঞ্জ হলে আমরা চোখে কিন্তু দেখতে পাই, এবং সেটা আমরা চোখে দেখতে পাবো কি পাবো না সেটা কিসের উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য বের করবো কীভাবে, আমরা কিন্তু ভেঙে ভেঙে চলে বের করতে পারি যে কতটুকু শক্তি বিকিরণ করলো, আমরা ভেঙে বের করি কীভাবে যে কতটুকু শক্তি বিকিরণ করলো, সেই বিকৃত শক্তির সমান লেখা যায় কত CH/λ। এই ল্যামডা আমি যদি বের করি বিকৃত শক্তি বের করার পরে, আর বিকৃত শক্তি আবার কেমনে বের করে, এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ। তাহলে আমি কী করবো এরকম যে এরকম উচ্চ 3 নম্বর কক্ষপথের শক্তি থেকে 1 নম্বর কক্ষপথের শক্তি বাদ দিয়ে দিব। তাহলে কী পাবো আমি এখানে এই বিকৃত শক্তিটা পাওয়া যাবো। আর এখানে কি আছে আমাদের CH/λ। তাহলে এখান থেকে পরবর্তী ল্যামডা বের করলে আমি বুঝতে পারবো এইটা যে দৃশ্যমান হবে কি হবে না। ঠিক আছে, এভাবে চাইলে বের করা যায়। কিন্তু আমি চাইলে এভাবে বের না করে আমি যেটা করব, আমি সরাসরি বের করতে পারি যে 3 নম্বর থেকে 1 নম্বরে আসছে, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, কত তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি সে বিকিরণ করবে, সে বের করবো কীভাবে। সেইটার সূত্র হচ্ছে আমরা লিখি হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সূত্রটা আর কি। আমরা লিখি ভাবে যে 1/λ, সূত্রের মধ্যে ছিল কি এরকম 1/λ। 1/λ সমান কি ছিল, এরকম ছিল যে RH ইন্টু কি ছিল, RH ছিল হচ্ছে Z²। RH ইন্টু Z² সাথে কি ছিল, সাথে ছিল হচ্ছে এরকম যে 1/N1² মাইনাস, আর সাথে কি ছিল 1/ এরকম ছিল যে N2²। ঠিক আছে, RH ইন্টু Z² সাথে কি 1/N1² মাইনাস 1/N2²। এই ফর্মুলা দিয়ে তুমি সরাসরি বের করতে পারবা, যেখানে কোনটার পরিচয় কি সেটা আমরা শিখে ফেলে আসো। এখানে RH দেখা যাচ্ছে, এই RH এটার নাম হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ঠিক আছে, এটার নাম হচ্ছে যে রিডবার্গ কনস্ট্যান্ট, বা বলতে পারি আমাকে রিডবার্গ ধ্রুবক বলি এটাকে আমরা। এবং এটার একটা মান আছে, এই মানটা আমরা মুখস্থ রাখবো, সরাসরি কাজে লাগবো। এটা আমরা লিখতেছি 109, আমি দশমিকটা না দিই, আমি সেন্টিমিটার লিখি মানটা যে 109, সাথে থাকে হচ্ছে 678 এবং একটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আমি সেন্টিমিটারে মনে রাখাইলাম তোমাকে, আমি তোমাকে এদিকে ন্যানোমিটারে অ্যান্সারটা নিয়ে দেখাবো, সমস্যা নেই। রিডবার্গ ধ্রুবক গেল। এরপরে জেড মানে পারমাণবিক সংখ্যা। যদি বলে হাইড্রোজেন, নর্মালি এই সূত্রটাও কার জন্য প্রযোজ্য, এটাও কার জন্য প্রযোজ্য, সেম একই রকম। এটাও কিন্তু হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ পরমাণুর জন্য। হাইড্রোজেন সদৃশ মানে কি, হাইড্রোজেন সদৃশ মানে ছিল আমাদের কি ওই যে সেম কাহিনী, যে আমাদের হচ্ছে বেসিক্যালি হিলিয়াম প্লাস, তারপরে কি যে লিথিয়াম 2+, তারপরে কি আমাদের বেরিলিয়াম 3+, এই টাইপের যারা ছিল আর কি, তাই না, এরা হচ্ছে হাইড্রোজেন সদৃশ। তো এদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। কিন্তু যদি হাইড্রোজেন না হয় অন্য কেউ হয়, তাহলে অবশ্যই জেড কিন্তু বসাইতে হবে। আর যদি কিছুই না বলে, খালি বলে 3 নং থেকে 1 নং আসলো, কে আসলো কার আসলো কিছুই বলে না, মনে মনে হাইড্রোজেন ধরে নিবা, জেড মান 1 বসাবা। কথা ক্লিয়ার আশা করি। এইবার তাহলে আমরা কি করবো, RH ইন্টু Z² সূত্র কি 1/N1 1/N2। তাহলে তুমি মনে রাখবা N1 মানে আবার কি, N2 মানে কি মনে রাখবা, যেটা নিম্ন শক্তি স্তর। আমি তোমাকে বললাম 3 নং থেকে 1 নংয়ে আসলো, নিম্ন কোনটা 1 নং, তাহলে N1 এর মান হচ্ছে 1। তাহলে নিম্ন শক্তির যে স্তর থাকবে সেটা হচ্ছে আমাদের কি N1। তাহলে লিখে আমি নিম্ন শক্তি স্তর। ঠিক আছে, নিম্ন শক্তি স্তর। একইভাবে N2 কি লিখবো আমরা, N2 লিখবো এটা যে উচ্চ শক্তি স্তর। ঠিক আছে, N2 কি হবে, উচ্চ শক্তি স্তর। তো নাম দেখে বুঝতে পারতেছ নিম্ন শক্তি স্তর, আরটা কি উচ্চ শক্তি স্তর। তো নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, N1 N2 গেল। ল্যামডা মানে কি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু 1/λ একটা পরিচয় আছে, শুধু 1/λ মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা মনে রাখতে পারো যে শুধু 1/λ মানে কি তরঙ্গ সংখ্যা, এই কথাটা মনে রাখবো। আর শুধু ল্যামডা মানে কি, 1/λ মানে তরঙ্গ সংখ্যা, কিন্তু শুধু ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি আমরা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ব্যাপারটুকু। তো এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে, 1/λ = RH ইন্টু Z², 1/N1² মাইনাস 1/N2², স্কোয়ার আছে কিন্তু। এবার আমাদেরকে জিজ্ঞেস করে যে এইখান থেকে এখানে আসলো সেটা দৃশ্যমান হবে কিনা, এই বর্ণের কালার কীরকম হবে, এই বিকৃত শক্তির বর্ণ কীরূপ হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। তখন সেক্ষেত্রে আমি অ্যান্সার বের করবো কীভাবে, এই অ্যান্সার বের করার জন্য তোমাকে এই চার্টটা মনে রাখতে হবে, এই চার্টটা তোমার জানা থাকতে হবে, এই চার্টটা তোমার জানা থাকতে হবে অবশ্যই। প্রথম কথা মনে রাখবা, যদি তুমি দেখো তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো কী হয়েছে, এই রেঞ্জের মধ্যে হয়েছে, এই যে ভিজিবল, হ্যাঁ ভিজিবল মানে কত, যে এই দেখো মোটামুটি আমরা বলি কি যে 380 থেকে বলি, কোন কোন বইয়ে 400 লেখা থাকে। তো
তুমি এটা মনে রাখতে পারো যে 380 থেকে 780 বা 400 থেকে 750 বা 780 এরকম একটু ভ্যারি করে বিভিন্ন বইয়ে বিভিন্ন সোর্সে তুমি একটা গড়ে এই মানটা মনে রাখতে পারো যে এটা আমরা বেশি প্রেফার করি 380 থেকে 780-র মধ্যে যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সেটা দৃশ্যমান হয় এবং সেটা আমরা খালি চোখে দেখতে পাই, এটা আমাদের দৃশ্যমান হবে আর কি। হ্যাঁ, আর তাছাড়াও দৃশ্যমান না হইলে অন্য কোনো কিছু হইতে পারে। যদি এরকম হয় 1 থেকে 400-র মধ্যে হয় বা 1 থেকে বিশেষ করে 380-র মধ্যে হয়, তাহলে বুঝবা কি আলট্রাভায়োলেট বা ইউভি, এটা আমরা অতিবেগুনি বলি, আমরা অতিবেগুনি। আর তারও কম হলে কি হবে এক্স রে, তারও কম হলে কি হবে গামা রে। সিরিয়ালটা মনে রাখবা, গামা, এক্স রে, আলট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড বা আমরা বলি কি অবলোহিত। হ্যাঁ, নিকট অবলোহিত, তার পাশাপাশি কী আছে দূর অবলোহিত, অবলোহিত আছে। হ্যাঁ, ইনফ্রারেড আছে নিয়ার, তবে ইনফ্রারেড ফার, ইনফ্রারেড বা মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভ আছে। তো এই সিরিয়ালটা একটু কষ্ট করে মনে রেখো, এইখান থেকে এটা হচ্ছে আমাদের কি সেই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বর্ণালী, সেই বর্ণালী কিন্তু তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সেই সিরিয়ালটা যে কার তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে কি এখান থেকে এমসিকিউ আসে। আর তোমাকে বিশেষ করে এইটাও মনে রাখতে হবে যে এই চার্টের মধ্যে দৃশ্যমানের মধ্যে যে কারটা তরঙ্গ দৈর্ঘ্য কত, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে 7টা মনে রাখবা। 380 থেকে 424 হইলে তুমি বুঝবা বেগুনি, আর 424 একটু বেশি মানে 425 থেকে 450 হলে বুঝবা কি নীল, 451 থেকে 500 হলে বুঝবা কি আসমানি, 501 থেকে 575 হলে বুঝবা কি সবুজ। এরকম জিনিসগুলো তোমাকে এই সিরিয়ালটা সুন্দর করে মনে রাখতে হবে যে কত হইলে কোন কালার হয়। বর্ণটা মাস্ট, কিন্তু মাস্ট পরীক্ষা ভাইয়া অনেক আসে যে বর্ণ কীরূপ হবে, এই কার বর্ণ কীরূপ হবে এটা পরীক্ষা অনেক বেশি আসে। ঠিক আছে, বর্ণ কীরূপ হবে পরীক্ষা অনেক বেশি আসে, তো মাস্ট সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এটি কিন্তু ফরজ, কিন্তু এগুলো মুখস্থ করার আমার জন্য। এরপর আমরা দেখি আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর সিরিজ সমূহ। ব্যাপারটা কি যে দেখো 2 নম্বর থেকে 1 নম্বর ইলেকট্রন আসছে, 3 নম্বর থেকে 1 নম্বর ইলেকট্রন আসতে পারে, 4 নম্বর থেকে 1 নম্বর ইলেকট্রন আসতে পারে। যখনই আসবে তখনই কি পাবো, এক মিনিট শক্তি বিকিরণ করবে, বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য পাবো। আর এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যেখান থেকে আসুক যদি 1 নম্বরে আসে, তাহলে যে ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে এই যে রেখা, এগুলোকে বলি আমরা কি রেখা, প্রথম রেখা, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা, এটাকে যেহেতু 1 নম্বরে যদি আসে তখন এই রেখাগুলোকে বলি আমরা লাইমেন। যদি যেখান থেকে আসুক যদি 1 নং কক্ষপথে আসে ইলেকট্রনগুলো, তখন যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাওয়া যায় তখন বলে লাইমেনের তরঙ্গ দৈর্ঘ্য বা লাইমেনের রেখা। আর এই সকল রেখাগুলো কেবল হয় লাইমেনের প্রথম রেখা, লাইমেনের দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা। এই লাইমেনের বিভিন্ন রেখাগুলো নিয়ে যে আমরা জিনিসটা পাই তাকে বলি আমরা লাইমেন সিরিজ। ঠিক আছে, একইভাবে আলোকরশ্মি যেখানে আসুক যদি 2 নম্বরে আসে, যেখান থেকে আসুক 2 নম্বরে আসে, যেখান থেকে আসুক 2 নম্বরে আসে, 2 নম্বরে আসলে আমরা বলি হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, সরি বামার, লাইমেন বামার। আমি বাংলাতে লিখে দিই, সিরাটা লিখে দিই যে কোনটা আসলে কি হয়, 1 নম্বরে আসলে কি হয়, যেখান থেকে আসলে 1 নম্বরে আসলে কী হবে যে লাইমেন সিরিজ বলি এটাকে আমরা। লাইমেন সিরিজ মানে লাইমেন নাম থেকেই বুঝে নিবা যে কত নম্বরে আসবে, 1 নম্বরে আসবে, N1টা ফিক্সড। লাইমেন মানে তুমি বুঝে নিবা কি যে N1টা হচ্ছে ফিক্সড, লাইমেন মানে N1-এর মানটা হচ্ছে 1। আর একইভাবে তুমি সেমভাবে যদি লিখে ফেলি আমরা যে কি যে বামার, লাইমেনের পর হচ্ছে বামার আসলে। হ্যাঁ, লাইমেনের পর হচ্ছে বামার। তো বামার কখন হবে যদি তুমি দেখো যদি 2 নম্বরে আসে, যেখান থেকে আসুক যদি কি হয়, যদি 2 নম্বরে আসে তাহলে বুঝবা কি বামার। আর বামার মানে কি N1-এর মানটা 2, লাইমেন বামার। 3 নম্বরে কি প্যাশন, যদি যেখান থেকে আসুক যদি 3 নং কক্ষপথে আসে তখন সেটাকে নাম দিই আমরা প্যাশন, আর ওটা বলি আমরা প্যাশন সিরিজ বলি আমরা। দেখো যেখান থেকে আসছে 3 নম্বরে আসছে, তো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো এই রেখাগুলোকে বলবো আমরা প্যাশনের রেখা বা প্যাশন সিরিজ। ঠিক আছে, N1-এর মানটা 3 হবে। একইভাবে যদি 4 নম্বর আসলে কি বলবো আমরা, বলবো ব্র্যাকেট। 4 নম্বর আসলে বলবো কি আমরা যে ব্র্যাকেট, তার মানে এখানকার N1টা কত হবে, চোখ বন্ধ করে 4। তাহলে 5 নম্বরে আসতে পারে, তখন আমরা বলবো কি ফুন্ড, তখন N1-এর মানটা কত হবে 5 হবে। সিরিয়াল করে মনে রাখতে হবে লাইমেন বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড। আর 6ও একটা আছে আসলে, সেটা হচ্ছে হামফ্রিস। তো এটাও তুমি একটু মনে রাখবা আর কি। হ্যাঁ, হামফ্রিস। তো এই N1টা কত হবে 6 হবে আর কি, যেখান থেকে আসুক 6 নম্বরে যদি আসে তাহলে বুঝবা কি হামফ্রিস। এই হচ্ছে ঘটনা, লাইমেনের সিরিজগুলো মনে রাখতে হবে, কারণ এইটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে। দেখাচ্ছি কীরকম আসতে পারে। তার আগে আমরা প্রশ্নগুলো দেখার আগে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ছোটো করে একটু বেসিকটুকু জেনে নিই, তারপরে আমরা সরাসরি একদম ওয়ান শট কোশ্চেন শুরু করবো, যেখান থেকে ভাই কী প্রশ্ন, কী লেভেলের প্রশ্ন আসতে পারে সব তোমাকে একদম গুছিয়ে দিব। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যা কিনে খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছে যে কোয়ান্টাম সংখ্যাটা বলতে আমরা কী বুঝি, যে আমরা একটু আগে বলছিলাম যে পরমাণুর অভ্যন্তরে একটা ইলেকট্রন কীভাবে ঘুরতেছে, কোথায় অবস্থান করতেছে, কোন দিকে ঘুরতেছে, কোন অরবিটালে অবস্থান করতেছে, এই সব কিছু বোঝার জন্য আমরা বেশ কিছু সংখ্যা ব্যবহার করি।
ওই সংখ্যাগুলোকে আমরা স্পেশালি বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার সাহায্যে পরমাণুতে ওই কক্ষপথের আকার আকৃতি বা কক্ষপথের আকার, উপশক্তি স্তরের আকৃতি, অরবিটালের ধরন, অরবিটালের সংখ্যা, ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, এই ঘূর্ণনের দিক বিন্যাস ইত্যাদি জানা যায়, সেই সংখ্যাগুলোকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী কী বোঝা যায় সেটা ছোট্ট করে আমরা একদম ছোট্ট করে যেগুলো বলতেছি তুমি ছোট করে একটু লিখে রাখো বা মনে রাখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝা হচ্ছে এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রথম কথা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি এন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই এন দ্বারা বোঝা যায় যে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে শক্তি স্তরটাকে অনেক বড় নাকি ছোট। আমি বললাম N1, এন এর মানটা হচ্ছে 1, তার মানে শক্তি স্তর। তুমি বলি এন এর মানটা 5, শক্তি স্তর। তুমি আইডিয়া পাবা শক্তি স্তর কতটুকু, এত বড় তো হয় না, জাস্ট বুঝাইলাম যে শক্তি স্তর কতটুকু ছোট বা কতটুকু বড়, সেই আইডিয়াটুকু পাওয়া যায় এন এর মান থেকে। শক্তি স্তরের বিশেষ করে আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়, বিশেষ করে এই সময় ধারণা পাওয়া যায়। এছাড়াও আমরা আরও ধারণা পাই যে কক্ষপথের যে শক্তি, তারপর ব্যাসার্ধ, হ্যাঁ, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পাওয়া যায়, শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়, তারপরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, অনেক কিছু সম্পর্কেই ধারণা পাওয়া যায়। তো আমরা একদম বেসিক কথাই লিখে রাখলাম, শক্তি স্তরের আকার, ব্যাসার্ধ, তারপরে শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়, ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো নানান জিনিস সম্পর্কেই আসলে ধারণা পাওয়া যায়। তো এগুলো একটু মনে রাখতে হবে তোমাকে। এবং এই N1 এর মানটা, এন এর মানটা কী হয়, বেসিক্যালি এর মানটা এরকম হয় যে 1 হয়, তারপরে 2 হয়, 3 হয়, 4 হয়, এরকম চলতে থাকে আর কি। হ্যাঁ, থাকে। আমরা যতগুলো নাম দিই KL MN, এরকম বিভিন্ন শেল আমরা বলি, K শেল, L শেল, KL MN। এখানে সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা স্পেশালি, এবং যাকে আমরা প্রকাশ করি এল দিয়ে প্রকাশ করি আমরা। এটা দ্বারা কি বোঝা যায়, এটাতে মেইনলি যেটা বোঝা যায় সেটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, যে একটা শক্তি স্তরের মধ্যে আমার ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে অবস্থান করতেছে, সেই উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও আমরা মনে রাখবো যে এল বলতে তো উপশক্তি স্তরের আকৃতিকে বোঝায়। তাছাড়াও এই এল এর মানটা বের করবো কীভাবে, এল এর মানটা হবে 0 হতে N-1 পর্যন্ত, এটা হচ্ছে এল এর সূত্র। তার মানে এল এর মানটা নির্ভর করতেছে এন এর মানের উপরে। যদি এন এর মানটা 3 হয় সেই ক্ষেত্রে এল এর মান কত হবে, 0, 1, 2, অথবা এন এর মান যদি 4 হয় তাহলে সেই ক্ষেত্রে এল এর মান কত হবে, 0, 1, 2, 3। তার মানে N-1 পর্যন্ত, এক কম পর্যন্ত, 4 আছে তাহলে 3 পর্যন্ত, 3 আছে তাহলে 2 পর্যন্ত। এবং আরও একটা কথা মনে রাখবা, যদি এল এর মানটা 0 হয় তাহলে সেই ক্ষেত্রে হবে এস, যদি এল এর মানটা 1 হয় তাহলে সেই ক্ষেত্রে ওইটার নাম হবে পি অরবিটাল, যদি এল এর মানটা 2 হয় তাহলে সেই অরবিটালের নাম হবে ডি অরবিটাল, 3 হইলে হবে কি, যে এফ অরবিটাল। এরকম আমরা নাম দিছি, ঠিক আছে। তো এল সম্পর্কে এই ধারণাগুলো রাখবো। এবং একইভাবে আরও একটা যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সেটা কিভাবে আমরা বের করবো, বুঝবো। এম এর মান আমরা এইটা লিখি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, মানে এম, ছোট হাতের এম। এবং এটা দ্বারা আমরা অরবিটালের সংখ্যা সম্পর্কে ধারণা পাই। এখানে আমরা ধারণা পাচ্ছিলাম যে কয় ধরনের অরবিটাল আছে, যেমন এন এর মান 4 হলে এল এর মানটা 0, 1, 2, 3 আসে। তার মানে এইখানে SPDF এই 4 ধরনের অরবিটালই আছে। কিন্তু 4 ধরনের মোট কয়টা অরবিটাল আছে সেটা বুঝবো কিভাবে, এম এর মান থেকে। অরবিটালের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এম এর মান বের করবো কীভাবে, -L হতে 0 সহ +L পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এল এর মানের সূত্র। তাহলে আমি এই কথাটুকু মনে রাখবো যে M = -L হতে 0 সহ +L পর্যন্ত। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ নিই, যে এল এর মানটা 2, এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কী হবে, -2 থেকে শুরু করবো আমরা, একদম +2 পর্যন্ত যতগুলো আছে সবগুলো হবে এম এর মান। এবং কয়টা অরবিটাল এখানে, 1, 2, 3, 4, 5, 5টা অরবিটাল আছে, জাস্ট L = 2 তে। এইভাবে আমি অরবিটালের সংখ্যা সম্পর্কে ধারণা পাই এই এম এর মান থেকে। একইভাবে তুমি এস এলটাও মনে রাখতে পারো। এস বলতে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে বোঝায়, অর্থাৎ ইলেকট্রনটা একটা অরবিটালে কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, সেই জিনিসটা আমরা বুঝবো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে। যদি এরকম থাকে এই যে এইটা, তাহলে তুমি বুঝবা কি, যে +12 ঘড়ির কাঁটার দিকে একটা, আরটা কি যদি এরকম -12 থাকে তাহলে উল্টা হবে আর কি। তাহলে এই দুইটা জিনিস ইন্ডিকেট করা হচ্ছে +12 এবং -12কে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জিনিসটাকে ইন্ডিকেট করে। এইটুক কথা তোমাকে মনে রাখতে হবে এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, এই 4টা বেসিক কথা। এরপরে আমরা দেখবো এই ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসে। তার আগে প্রশ্নগুলো দেখার আগে আমরা কিন্তু ছোটো ছোটো করে বেসিকগুলো মনে করে নিচ্ছি, যে কী কী কথা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এছাড়াও এখান থেকে আরও যে জিনিসগুলো পড়তে হবে, নিজের একটু পড়তে হবে। ক বা খ এর জন্য, ক খ তো PDF আমি পরে দিব, কিন্তু তার আগে তোমাকে এখান থেকে পড়তে হবে যে অরবিট
এই টাইপ থেকে তুমি পড়ে নিবা যে অরবিট এবং অরবিটালের পার্থক্য। তো এই টপিকটা পড়ার সাথে সাথে তুমি এইটাও পড়ে নিবা, খুবই ইম্পর্টেন্ট। অরবিট এবং অরবিটালের পার্থক্য এটা অলরেডি বইয়ে সকল বইয়ে আছে, এই জন্য স্লাইড আমি আর উঠাইনি, তো বলে দিলাম। তো অরবিট এবং অরবিটালের পার্থক্য। নোড কি? নোড মানে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কম। অরবিটাল কি? যেখানে আমাদের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি আর কি, ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি। তো এই কথাগুলো একটু এই পার্থক্য থেকে তুমি পড়ে নিবা ইনশাআল্লাহ। তো আমরা চলো সামনের দিকে আগাই। এবার আমাদের এইটুকুর পরে আছে আমাদের বর্ণালীর কিছু কথা আমরা জানছি, কোয়ান্টাম সংখ্যার কিছু কথা জানছি, মডেলের কিছু কথা জানছি। এবার কথা জানবো আমরা ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। বিভিন্ন নীতিগুলোর মধ্যে কী কী নীতি আছে, যেমন আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, সেগুলো কিন্তু অলরেডি আমরা পড়ছি। তারপরে একবার রিভিউ করে দিচ্ছি। এখানে উদাহরণ দেখাবো না, উদাহরণ সহ প্রশ্ন একেবারে ওয়ান শট কোশ্চেন এবং সিকিউ দুই জায়গাতে দেখাবো, ঠিক আছে? তো এইখানে জাস্ট আমরা নীতিরা সম্পর্কে ধারণা নিয়ে যাচ্ছি। যে বিভিন্ন নীতির মধ্যে একটা হচ্ছে পলির বর্জন নীতি বলি আমরা। তো পলি তার নীতির মধ্যে কী বলছে, যে একটা পরমাণুতে, একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4টা, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না, কখনোই এক হবে না, অবশ্যই ভিন্ন হবে। এক জায়গা হলেও ভিন্ন হবে, দুই জায়গা হলেও ভিন্ন হবে, ভিন্ন হবেই। এটাকে বলা হয় পলির বর্জন নীতি। এই কথাটা মনে রাখো। এই যে আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় পলির বর্জন নীতি অনুসরণ করবে, 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না, এইটা কিন্তু আমরা বেরও করবো। হ্যাঁ, এটা যে বের করবো আমরা, কীভাবে বের করবো, কোথা থেকে বের করবো, সেই জিনিসটা আমরা একটু দেখি। তো দেখবো আমরা সিকিউর মধ্যে বা এবং অনশট কোশ্চেনের মধ্যে। আরেকটা আছে হুন্ডের নীতি। হুন্ড কি বলছে, যে একই শক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থায় বা অবিজোড় অবস্থায় থাকে এবং এই অবস্থায় প্রতিটি বিজোড় ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন একমুখী হবে। এটা একটা উদাহরণ দিয়ে বোঝায় না, বুঝবা না। ফর এক্সাম্পল আমি লিখলাম, মনে করা হচ্ছে এরকম, যে কথার কথা লিখলাম সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম। তো আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতেছি। সোডিয়াম বিন্যাস করলে কী আসবে, যে 1s2, তারপর কী আসবে, যে 2s2, তারপর কত আসবে, যে 2p6, তাই না? আর কত আসবে এখানে, 3s1। তো আমি এখানকার ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নীতিতে করি, তাহলে কী আসবে দেখো, একটা এস অরবিটাল থাকবে এখানে, এখানে 2, তার মানে এখানে একটা এস অরবিটাল, এখানে 2p, তার মানে একটা কি পি অরবিটাল থাকবে আমাদের, লাস্টে কি থাকবে আমাদের, একটা এস অরবিটাল। তো আমি নিচে নামগুলো লিখে দিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের 1s ছিল, আমাদের এটা আমাদের কি ছিল, যে 2s ছিল, এটা আমাদের কি ছিল, 2p ছিল, এটা ছিল আমাদের 3s ছিল। আমি এবার ইলেকট্রন দিচ্ছি, খেয়াল করো, ইলেকট্রন দিচ্ছি, খেয়াল করো। এখানে ইলেকট্রন আছে কয়টা, 2টা। তাহলে আমি প্রথমে একটা ইলেকট্রন দিব, আর একটা ইলেকট্রন বিপরীত স্পিন দিয়ে দিলাম, কারণ তো আর তো নাই। এখানেও 2টা, তাহলে প্রথমে একটা ইলেকট্রন দিলাম, তারপরে আমি একটা ইলেকট্রন বিপরীত স্পিনে দিলাম। এবার পি এর মধ্যে কিন্তু ভাইয়া আমরা জানি কি, পি এর মধ্যে কিন্তু এরকম 3টা অরবিটাল আছে 2pর মধ্যে, পি এর মধ্যে px, py, pz। এবার যে 6টা ইলেকট্রন তুমি কিন্তু এভাবে দিবা না, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয়, চতুর্থ। এবার এটা পঞ্চম, এটা কিন্তু ষষ্ঠ না, তোমাকে কি করতে হবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে 8, 9, 10। তোমাকে জিজ্ঞেস করি যে 7 নাম্বার ইলেকট্রন কোনটা, তুমি কি বলবা, 2, 2, 4, এই যে এটা হচ্ছে 5, খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 6, এইটা হচ্ছে 7। এমন কিন্তু বলবা না যে 4, 5, 6, 7, এটা কিন্তু 7 না। মানে প্রথমে যখন ইলেকট্রন এরকম থাকে, অরবিটাল থাকে, সর্বপ্রথম অযুগ্ম অবস্থায় থাকতে চায়, প্রথমে এরভাবে যায়, দেখো খেয়াল করো, প্রথমে এভাবে থাকে, এরপরে যখন আরও আর কোনো উপায় নেই, তখন উল্টা দিকে যাওয়া শুরু করবে। তাহলে দেখো 1, 2, 3, 4, এটা 5, এটা 6, এটা 7, এই যে 8, এই যে 9, এই যে 10, এই যে 10 নাম্বার ইলেকট্রন, ঠিক আছে? এইভাবে তাহলে প্রথমে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায় এবং প্রতিটি বিজোড় ইলেকট্রনের স্পিন ঘূর্ণন একইমুখী। দেখছো, প্রতিটা যে প্রথম যেগুলো ছিল সবার স্পিন একইমুখী হয়েছে, এটা বোঝানোর চেষ্টা করেছে। আর এখানে বাকি আছে একটা, তাহলে যে একটা গেল আর কি, ঠিক আছে? তো এভাবে আমরা জিনিসটাকে বুঝাইলাম জাস্ট, যে প্রথমে সর্বপ্রথম সে অযুগ্ম অবস্থায় আগে থাকতে চায়। এটা আমরা দেখবো সামনে আরও কী ধরনের প্রশ্ন আসে, এখান থেকে মেহেদি দেখবো না, সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এখান থেকে পরবর্তীটা দেখি, একটু খেয়াল করো। পরবর্তী দেখি আমাদের ভিন্ন নীতিগুলো কিন্তু হয়ে গেল। এবার একটা আছে কি, আউফবাউ নীতি। আউফবাউ কি বলছে, যে যখন ইলেকট্রন বিন্যাস করবো, ইলেকট্রনগুলো যে প্রবেশ করবে সর্বপ্রথম কোন ঘরে প্রবেশ করবে, যে 1s যাবে নাকি 2s যাবে, কোথায় যাবে, তো একটা নীতি দিয়েছিল আউফবাউ। আউফবাউ কি বলছিল, যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে গমন করবে, যেমন 3d আর 4s, দুটা অরবিটাল, কোথায় ইলেকট্রন আগে যাবে, এখানে নাকি এখানে আগে যাবে। এটা কার উপর নির্ভর করে, যার শক্তির মান কম, যে সর্বনিম্ন শক্তি স্তরে আগে গমন করবে। তো তুমি দেখবা এদের শক্তির মান, আর এদের শক্তির মান যদি কীভাবে বের করতাম, 9, 10 আমরা শিখছিলাম, যে এদের শক্তির মানটা বের করি আমরা এভাবে, যে শক্তির মানটা বের করা হয় কার উপর বেস করে, n+l এর মানের উপরে বেস করে।
যেমন এখানে যদি খেয়াল করি এখানে এন এর মান কত, এখানে এন এর মানটা 3, আর ডি আমরা তো আগে থেকেই জানি যে এল এর মান 0 1 2 3 হলে কি হয়, 0 হলে হয় এস, 1 হলে হয় পি, 2 হলে হয় ডি, 3 হলে কি হয় এফ, এস পি ডি এফ। এইবার 3 ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 2, ডি এর মানটা হচ্ছে 2। এখানে পাইলাম কি শক্তির মানটা হচ্ছে 5। এস এর মানটা কত, এখানে 4, 4 তো লিখলাম আমি, এন এর মানটা 4 লিখলাম, এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে 0, তাহলে 4 + 0, তাহলে আলটিমেটলি 4। এবার বলো কোনটা নিম্ন শক্তি স্তর, আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এই যে এটা হচ্ছে নিম্ন শক্তি। তো নিম্ন শক্তিতে ইলেকট্রন আগে যাবে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এর নিম্ন শক্তির ঘর, তাহলে এইখানে ইলেকট্রন আগে আসবে, তাহলে সর্বপ্রথম একটা ইলেকট্রন আগে 4s-এ আসবে, তারপরে বাকি থাকলে 3d-তে আসবে। তার মানে এখানে কী বুঝলাম আমরা, যে ইলেকট্রন প্রথমে 4s-এ আসবে। তাহলে ইলেকট্রন যখন প্রবেশ করবে, ইলেকট্রন প্রবেশ করার নিয়ম কি, ইলেকট্রনের প্রবেশের নিয়ম হচ্ছে নিম্নতে আগে আসবে। আর ইলেকট্রন আউটের নিয়ম কি, সবার লাস্টে যে আসে সেখান থেকে বের হবে, কোনো নিয়ম নাই, সবার লাস্টে তুমি আসছো কখনই আসো ব্যাপার না, বাইরেও ইলেকট্রন যখন বের হবে সবার লাস্টে থেকে বের হবে। ইলেকট্রন যখন ঢুকবে নিয়ম মেনে ঢুকবে, যে দেখবে কার শক্তি কম, ওর শক্তি কম ওখানে যাবে, ওর থেকে আরেকটু শক্তি বেশি তারপরে ওখানে যাবে, আরও বেশি শক্তি হলে তারপরে ওইখানে যাবে। তার মানে সবচেয়ে কম শক্তি ওইখানে আগে ঢুকবে, তারপরে যে আরেকটু বেশি শক্তি তারপরে তার কাছে যাবে, এইভাবে যাবে আর কি, নিম্ন শক্তিতে আগে যাবে। এটা হচ্ছে আউটবাউয়ের নীতি। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে এমসিকিউ আসে, কীরকম এমসিকিউ আসে সেটা আমরা এমসিকিউর সময়ও দেখব। এই আমাদের জিনিসগুলো ছিল একদম বেসিক কথা, যেগুলো মাস্ট জানতেই হবে। এবার আমরা শুরু করবো হচ্ছে ওয়ান শট কোশ্চেন, অর্থাৎ যেই কোশ্চেনগুলো দেখলেই আমরা এইখান থেকে সর্বোপরি বুঝে ফিরবো যে আচ্ছা ডান, আমি এখান থেকে অবশ্যই পারবো এই প্রশ্নগুলো। আসা মানে এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে এখান থেকে আমার সিকিউ কনফার্ম হওয়া। তো সেই প্রশ্নগুলো আগে তোমাকে পরিচিত করাই দিই। এই যে সেই প্রশ্নগুলো, এই হচ্ছে কয়েকটা প্রশ্ন এবং এটা হচ্ছে আর কয়েকটা প্রশ্ন। এখানে হচ্ছে আমাদের কী কী নিয়ে আছে, মডেল, তারপরে ইলেকট্রন বিন্যাসের নীতি, কোয়ান্টাম, এগুলা। আর এখানে বর্ণালীর বিভিন্ন প্রশ্ন আছে। দেখে মনে হচ্ছে আল্লাহ কতগুলো প্রশ্ন, আসলে কতগুলো প্রশ্ন না, আসলে হাতে গোনা দেখবা 4-5টা প্রশ্ন আসলে। কারণ কি অনেকগুলো হয়েছে, কারণ একই প্রশ্ন নানানভাবে বলে। এবং তরঙ্গ সংখ্যা না বলে বলতে পারে কি তরঙ্গ দৈর্ঘ্য, কাছাকাছি। তো একই জিনিস কিন্তু ভিন্নভাবে বলছে, তবে ওইটাও লিখে দিছি, তুমি যেন পরীক্ষার হলে গিয়ে তুমি প্যারা না খাও, তুমি যেন চিনতে পারো আচ্ছা এটা তুমি যেন পরিচিত থাকে, যেন আমি প্রশ্নগুলো আর লিখে রাখছি, তুমি ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ কত প্রশ্ন দেখে তুমি খালি দেখবা যে হ্যাঁ প্রত্যেকটা কথা লিখে দিছি, যেন তুমি যেন এগুলো কমন পাও গিয়ে, তোমার জন্য একটু সাহস বেশি থাকে, কনফিডেন্স বেশি থাকে পরীক্ষার হলে, এই জন্য লিখে দিছি। হ্যাঁ ওকে ফাইন। তো ফাইন, চলো আমরা একটা করে শুরু করবো। আমরা এই প্রশ্নগুলো একটা করে শুরু করি। সব ধরনের প্রশ্ন আছে, ওয়ান শটের সলিউশন আমরা দেখা শুরু করি। প্রথম এই যে বলছে n=4 হলে, প্রথম যে প্রশ্ন হতে পারে গ নম্বরে আসে সাধারণতগুলো, n=4 হলে 4টা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। আমি প্রথমটা করতেছি, দেখো এই প্রথমটাই কিন্তু আমাদের পরবর্তী কী হয়ে যাবে, এখানে আমরা কিন্তু এর মধ্যেই কিন্তু আমরা যে পরবর্তীগুলো ঢুকাই দিব আর কি। হ্যাঁ খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে n এর মানেরটা, যে আমরা ধরলাম কি কোয়ান্টাম সংখ্যা যে বের করবো সেটা। তারপর হচ্ছে এখানে নিচ্ছে হচ্ছে আমি আরেকটা, আমি এই ঘরগুলো দিয়ে নিই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবার হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আছে কি যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের পরে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম একটু বড় হয়, তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা নিলাম আমি। ওকে, এরপর আমাদের কী আছে, এরপর আমাদের আছে হচ্ছে চুম্বকের পরে কী আছে আমাদের, চুম্বকের পরে আমাদের আছে হচ্ছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আর লাস্টে দুটো রাখছি আমরা কি, যে যখন আমাদের বের করতে বলবে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তখন আমি সেটা করব। আপাতত আমি এটা করতেছি। তো আপাতত আমি কি এখানে ঘরগুলো বানিয়ে দিচ্ছি, আমি আপাতত হচ্ছে এটা একটা ঘর বানিয়ে দিচ্ছি। খেয়াল প্রথমটা আর কি, হ্যাঁ প্রথমে নাম দিচ্ছি। আমার পরীক্ষায় সুন্দর করে নামগুলো লিখতে হয়, যে আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সুন্দর করে নামগুলো লিখতে হয়। তো লিখে আমরা আসো এখানে প্রথমে কি বলছে, যে n=4 হলে, আমি 1 নম্বর অঙ্ক করতেছি, 1 নাম্বারটা করতেছি, n=4 হলে 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, তুমি বাংলা দিয়ে লিখা দিবা, যে এটার নাম কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা তুমি লিখে দিলে ভালো হবে, সুন্দর হবে, পরীক্ষায় বাংলা দিয়ে সুন্দর করে লিখে দিবা। এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তুমি বাংলা দিয়ে চেষ্টা করবা লিখে দিতে, সুন্দর হবে n এর মান। এবার পরটা কি হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সে লিখে দিচ্ছি যে সহকারী এই যে কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা পরে একটা কি লিখবো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা হবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, বা লিখতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, লিখে দিবা। আরটা কি আছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন, তো নামগুলো লিখলে সুন্দর হয় আর কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা, তো তুমি লিখে দাও। তাই স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস হবে আর কি, হ্যাঁ, স্পিন কোয়ান্টাম সংখ্যা কী হবে আমাদের একটু হবে এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে কি, যে এম হবে, আর এখানে কী হবে সহযোগী সংখ্যা কী হবে, এল হবে, ঠিক আছে, এল হবে। এই তাহলে এন এল এম এস এই চারটা নির্ণয় করতে বলছে, তো আমি আগে চারটা খোপ বানিয়ে দিলাম। যদি এটা বলে চারটি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, এতটুকু হলে এনাফ। এবং তুমি আরও এই যে খোপগুলা দিয়ে দিচ্ছি আমি, যে 2-3টা খোপ হবে আমাদের, সেটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেটা দিলাম হচ্ছে আমি এন এর মান তো একটাই হবে না, এন এর মান তো একটাই হবে, তো আমি এক কাজ করি এখান থেকে দিই আর কি, এখান থেকে দিই, ঠিক আছে, এটা এই যে, তাহলে আমি দিলাম এইখানে একটা, দিলাম আমি এখানে, ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা ঘর। তো একটা ঘর গেল, তার পাশাপাশি আমরা দিব হচ্ছে কি n = 4 যেহেতু বলছে, তাহলে আমাদের কি 0 1 2 3 চারটা আসবে, এই যে 1 2, আর লাস্ট একটা আসবে হচ্ছে, আচ্ছা আমাদের আরও একটা আনবো আমরা, চারটা বানাচ্ছি আর কি, এখানে আমাদের আরেকটা লাগবে একটু, ঠিক আছে, আমরা এই ঘরগুলো পরীক্ষা হলে একটু সুন্দর করে নিব। আচ্ছা থাক, সমস্যা নেই, চিকনই থাকুক, প্যারা নেই। এবার দেখো আমরা সলভটা করি, সলিউশনটা করি, যে কী আসবে আসলে এখান থেকে কী আসবে। আমাকে বলছে n = 4, তো আমি সবার আগে লিখবো এখানে n = 4, n এর মানটা কী বলছে এখানে 4 বলছে, তো আমি লিখলাম n এর মানটা 4, তাহলে l এর মান কী হবে, n এর মান 4 হলে আমরা জানি l এর মানটা হয় 0 1 2 3, এই যে 0 1 2 3 এরকম শিখে আসছি একটু আগে। আর 0 হলে নাম কি দিই, এস অরবিটাল, 1 হলে কি বলি পি, এস পি ডি এফ লিখে দিতে পারো, না লিখে চলবে। এম এর মানটা কীভাবে হবে, এম মানটা দেখো কী হবে, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানটা কত হবে 0, এল এর মান যদি 0 হয় এম এর মান কত হবে, এই যে মানে 1 হয়, তাহলে 1 হলে কী হবে -1 0 +1, তার মানে -l হতে শুরু করে +l পর্যন্ত। আর 2 হলে কী হবে, এই 2 হলে হবে হচ্ছে -2 থেকে শুরু করে -2 -1, তারপরে কত হবে, তো 0, তারপরে হবে কত +1, তারপর +2, এরকম, তো -l হতে শুরু করে +l পর্যন্ত। একইভাবে এই 3 ক্ষেত্রে কী হবে, যে -3 হতে শুরু করে -3 -2 -1 তারপর হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, বসো এভাবে বসো। তাহলে হচ্ছে এইভাবে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -3 -2 -1 এইভাবে যদি মানগুলো বসাই দিই তাহলে কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো পেয়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমরা এই চারটা কোয়ান্টাম সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু পাশে চারটা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা তুমি লিখি, তাহলে কী হবে খেয়াল করো, স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, দেখো এই হচ্ছে আমাদের এম এর মানটা হচ্ছে যদি একটা, এম এর মান দ্বারা আমরা বুঝি কি অরবিটাল, আর অরবিটাল যেহেতু একটা, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কী হবে, এখানে দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে একটা হবে +, কবে হচ্ছে মাইনাস। একইভাবে কি আছে আমাদের, এই যে 3টা আছে আমাদের, তো 3টা থাকলে কি হবে, তাহলে 3 × +, হচ্ছে -। একইভাবে এখানে কি আছে 5টা আছে, তাহলে কী হবে আমাদের 5টা, তাহলে 5 × +, ইন্টু কী হবে -। যদি 7টা আছে তাহলে কী হবে, যে 7 × +, ইন্টু হচ্ছে -। তার মানে এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। তাহলে n l m s, তাহলে এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা নর্মালি বের করতে বলতে পারে, এই চারটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। তো এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে ফেললাম আমরা, তো এতটুকু শেষ। যদি 1 নম্বর বলতো এতটুকু শেষ। তাহলে n l m s স্পিন কোয়ান্টাম সংখ্যা কী হবে +, -, কিন্তু একটাই ঘর ছিল, তাহলে 1, 3টা ঘর ছিল, 3টা অরবিটালে 3টা +, তো 3 ব্র্যাকেটে লিখে দিলেই হয়ে যাবে। যদি আমাদের এই প্রশ্নটায় পরীক্ষায় এইভাবে না বলে বলতো কি, যাচ্ছা ঠিক আছে তুমি এটাকে কী বের করো 2 নাম্বার, আমাকে বলতো কি পরীক্ষায় 1 নাম্বার না বলে বলতো কি, জাস্ট আমাকে বলতো কি এখান থেকে 2 নাম্বার বলতো, দিদি 2 নাম্বার কী বলতো, যে n শেলের জন্য সর্বমোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো। পরীক্ষায় n = 4 না বলে বলতে পারে কি n শেল, k শেল, l শেল হে বলতে পারে, তাহলে k l m n, তাহলে n = 4ই কিন্তু। তো এভাবে বলতে পারে দেখে এভাবেও দেখাই দিছে একবার। তো n শেলের জন্য সর্বমোট অরবিটাল সংখ্যা জিজ্ঞেস করছে, তখন তুমি জাস্ট একটা এক্সট্রা সলভ করবা, তো 2 নাম্বার করতেছি কিন্তু আমরা এইটুকু করার পর তখন তুমি লিখবা যে
মোট অরবিটাল সংখ্যা। জাস্ট একটা লাইন করতে হবে, লিখবা অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। তো অরবিটাল সংখ্যা আমি বের করবো কীভাবে, খেয়াল করো। এই যে এখানে কয়টা আছে আমাদের, একটা। দেখো এটা অরবিটাল সংখ্যা নির্দেশ করে কোনটা, এম এর মান। এম এখানে একটা, তাহলে 1। এখানে কয়টা, 3টা, তাহলে হবে 3। তাহলে 5টা, তাহলে হবে কত, 5। এখানে কয়টা আছে, 7টা, তাহলে হবে কত, 7। 1 3 5 7, 1 3 5 7 অরবিটাল সংখ্যা। এই হচ্ছে আমাদের একটা ঘটনা। তাহলে আমাদের হচ্ছে মোট অরবিটাল সংখ্যা, যোগ করে দাও 7 5 12 আর 4 16। তাহলে লিখবা, সুতরাং মোট অরবিটাল হবে হচ্ছে, লিখে দিচ্ছি আমি, যে মোট অরবিটাল ইকুয়াল টু কত হবে, যে 16টি। আচ্ছা, এই ঘরে লিখি আমরা, মোট অরবিটাল কত হবে, যে 7 5 12 আর 4 16, শেষ। এটাই তোমার কাজ। আমি নিচে লিখে দিচ্ছি মোট অরবিটাল হবে কতটি, যে 16টি। তুমি নিজে লিখবা, সুতরাং মোট অরবিটাল সংখ্যা 16টি, শেষ। 2 নম্বরে বলতো, যে 3 নম্বরে বলতো যে এন শেলের, আমি আরেকবার কপি করে নিচ্ছি তাহলে এই সেম জিনিসটাকে। যে 3 নাম্বার বলতো জাস্ট এতটুকু চেঞ্জ করতে। তুমি দেখো বলছে তোমাকে না, তুমি এটা বের করে না করে তুমি 3 নাম্বারটা করো। তোমাকে বলছে কি, এন শেলের সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তখন তুমি জাস্ট এই লাস্ট লাইনটা করতাম, যে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন সংখ্যা লিখে আমি এখানে সরাসরি ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা ছিল এখানে ইলেকট্রন সংখ্যা। তাই আমি মানগুলো বসাই দিয়ে আসো। যে দেখো অরবিটাল একটা হলে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 2টা, 3টা থাকলে থাকতে পারবে 6টা, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আসবে কত, এই 16 দুগুণে 32টি। ঠিক আছে, তখন তুমি লিখবা, সুতরাং এখানে সর্বমোট ইলেকট্রন থাকতে পারবে 32টি। এটাই তোমার অ্যান্সার, শেষ। 3 নম্বর। কিন্তু এই প্রশ্ন এভাবে না আসে এভাবেও বলতে পারে, একই অ্যান্সার এটাই হবে, এন শেলের সর্বোচ্চ 32টি বেশি ইলেকট্রন থাকতে পারে কিনা দেখাও। তুমি কি করবা, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও, এই কাজই করবা। তুমি এন শেল মানে কি, এন শেল আমাদের বলছিল এন শেল, তাই না? আর এন শেল মানেই হচ্ছে কত, n = 4। এন শেলের সর্বমোট থাকতে পারে 32টি, তাহলে 32টির বেশি থাকতে পারবে না, হয়ে গেল। একই প্রশ্ন কিন্তু ভিন্নভাবে তোমাকে বলতে পারে। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো আমাদের এই 3টা কাভার হয়ে গেল। এরপরে আমরা নেক্সটগুলা এখান থেকে দেখে ফেলতে পারবো, ঠিক আছে? এরপরে চলো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখে ফেলি। এখানে আমাদের পরবর্তীটা কি আছে, যে 4 নম্বরটা তুমি একটু খেয়াল করো। বলছে যে ক্লোরিনের 13 এবং 16 নং ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। তো আমি তোমাকে স্পেসিফিকভাবে কোনো একটা এবার মৌল দিয়ে বলবে কি, এই মৌলটার 2টা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করো, বা এত নং ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করো। একটা হচ্ছে তোমাকে কক্ষপথ দিবে n = 4, n = 3, 4টি কোয়ান্টাম সংখ্যা বের করো। আর মাঝে মাঝে তোমাকে দিবে কি, যে একটা মৌল দিবে, একটা পরমাণু দিবে, একটা আয়ন দিবে, দিয়ে বলবে কি, আচ্ছা এই মৌলটা বা এই আয়নটার তুমি এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করো। তো সেটা কীভাবে করতে হয় সেটা দেখি, এবং এইটা দিয়ে একটা আমাদের ঘ নম্বর প্রশ্ন আসবে, পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা, নীতিটা মানে কিনা সেটা ব্যাখ্যা করো। সেটার জন্য কিন্তু আমার এটা শিখতে হবে। তো আমি সেটা আবার দেখাবো, এখন একবার দেখাচ্ছি, সামনে সিকিউতে গিয়ে আবার একবার দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এই জন্য অবলিক দিয়ে লিখে রাখছি, এই প্রশ্নটা পরীক্ষা এভাবে আসতে পারতো, 13 এবং 16 নং ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো এবং দেখাও যে এটা পলির বর্জন নীতি অনুসরণ করে নাকি করে না, এসে দেখাও। অথবা দেখো আরেকটা প্রশ্ন রাখছি অবলিক দিয়ে, দুইটার মধ্যে আমি একটা করছি, তুমি নিজে একটা করবা, সেম প্রশ্ন। জিঙ্কের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা। তার মানে এখানে তোমাকে সেই কাজটা করতে হবে, যে এই জিঙ্কের সর্বশেষ স্তরে যে ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলো আছে সর্বশেষ স্তরে, তো সেই ইলেকট্রনের জন্য তুমি কি করবা, এই কোয়ান্টাম সংখ্যা বের করবা, করে দেখবা যে সকল কোয়ান্টাম সংখ্যাগুলো আলাদা আলাদা আসছে কিনা, বা একদম হুবহু সেম আসছে কিনা। কখনো যে 2টা ইলেকট্রনের জন্য বের করছো, 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে গেছে, এমন যদি হয়, তার মানে কি পলির বর্জন নীতি মানে নাই। পলি বলছিল তো কখনোই সেম হবে না, 4টা কখনোই সেম হবে না, হয় একটা হইলেও আলাদা হবে। তো সেটাই হয় আসলে, সেটা তুমি সেটা পাবা। তো সেটা আমরা এখান থেকে চেক করব, কোনো সমস্যা নাই। তার মানে এই প্রশ্ন আমরা 4 নাম্বারটা বেসিক্যালি দেখতেছি এখান থেকে। তো আসলে আমরা 4 নাম্বারটার অ্যান্সার এখানে নেই। 4 নাম্বারটা খুবই সহজ। আমাদের বলছে ক্লোরিনটাই আমরা ফার্স্টে নিই, ক্লোরিনের 13 এবং 16 নং ইলেকট্রন। সবার আগে যে কাজটা, তোমাকে সেই ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তুমি ক্লোরিনটা নিলে, ক্লোরিন মূলটা এবার তুমি ইলেকট্রন বিন্যাস করো। সে কি লিখবা 1s2, তারপর তুমি কি লিখলা যে 2s2, তারপর কি লিখলা 2p6, তারপর কি লিখবা যে 3s2, তারপরে কি আসবে 3p5। এটা হচ্ছে আমাদের ক্লোরিন 17, তাই না? আমরা যেটা করব, আমরা খুঁজবো আমাদের যেই 13 এবং 16 নং ইলেকট্রন সেটা কোথায় কোথায় আছে। দেখো এখানে 2 আর 4 6, 6 আর 2 12,
তাহলে বুঝতে পারলাম 12-র পরেই তো 13 হয়, তার মানে এইটার মধ্যে সেই ইলেকট্রনগুলো আছে, আমি যাকে খুঁজতেছি সে আসলে বেসিক্যালি এইটার মধ্যে আছে। যখন আমি বুঝে ফেলছি এইটার মধ্যে আছে, তো আমি এইটাকে ভেঙে লিখবো, আমি এটাকে এভাবে ভেঙে লিখলাম, হ্যাঁ ভেঙে লিখলাম আমরা। তো এটা পি অরবিটাল, যেহেতু আমরা জানি পিতে 3টা আমাদের সাব অরবিটাল থাকে, যেমন হচ্ছে পি এক্স থাকে, পি ওয়াই থাকে, পি জেড থাকে, পি এক্স পি ওয়াই পি জেড, এই 3টা জিনিস থাকে। এইবার ঘটনা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড থাকে। এবার এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে আমরা দেখো নাম দিয়ে দিচ্ছি, এটা কি আমাদের পি এক্স পি ওয়াই পি জেড। আমি ইলেকট্রনগুলো একটু আঁকি আগে, দেখো খেয়াল করো ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। এখানে 12টা ইলেকট্রন, 2 4 6 10 দিয়ে 12, 12 পরে যে 13 নম্বর ইলেকট্রন, এইটা কিন্তু 14 নম্বর হবে না, আমরা আগে শিখছিলাম যে হুন্ডের নীতি, একটা আগে সর্বোচ্চ আগে এরকমভাবে অযুগ্ম অবস্থায় যাবে আগে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 12 পরে 13, তো এই সেই 13 নাম্বার যেটা আমি খুঁজতেছিলাম, এই যে 13, হ্যাঁ এই 13, 13 পরে এই যে 14, এই যে 15, তারপরে এই যে হচ্ছে আমাদের 16, এটা আমি খুঁজতেছিলাম 13 আর 16, তাই না? তো 13 এবং 16, তো আমি আগে 13 নাম্বারটা করবো, পরে আমি 16 নাম্বারটার মধ্যে যাবো, সমস্যা নেই। তাহলে 13, 13, 14, 15, এই যে 16, এই যে 17, আর এই যে 18, হইতো কিন্তু 18 তো নাই, 17টাই। তো এইভাবে এবার তোমাকে বলছে আপাতত 13 নং ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা লিখতেছি, যে এই কালারটা মানে কি 13 নং, তো লিখতেছি আমি যে 13 নং ইলেকট্রনের জন্য, হ্যাঁ 13 নং ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা আমি নিচে নিচে লিখতেছি, 13 নং ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। তো আসলে লিখে ফেলি আমরা, কি আসে দেখা যাক। 13 নং ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, তো লিখি আমরা এখানে। তো লিখে কি আসবে তুমি একটু খেয়াল করো, 13 নং ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। এখানে আসবে হচ্ছে যে এন এর মানটা কত আসবে খেয়াল করো, এই দেখো 3p5, এই সেই অঞ্চলটা যেখানে তোমার ইলেকট্রনটা আছে 3p5, তাহলে সেটা আসলে 3 নং স্তরে আছে, দেখে বুঝতে পারতেছি, তার মানে এন এর মানটা হবে 3। পি মানে আমরা আগে শিখে আসছি, যদি আমাদের এল এর মানটা কি হয়, 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, কি হবে, 0 হলে হবে কত এস, 1 হলে হবে কত পি, 2 হলে হবে কত ডি, 3 হলে হবে কত এফ। তাহলে আমাদের পি আছে 3p, তার মানে এল এর মানটা বুঝতে পারছি কত, এল এর মানটা 1, তাই লিখবো হচ্ছে 1, n = 3 আর l = কত 1। এন এল, এবারে এম এর মানটা লিখবো আমরা, এম এর মানটা কত খেয়াল করো, দেখো এই যে এম এর মানটা হয়তো কীভাবে, যে আমরা দেখতাম যে যদি এল এর মান 1 হয় তাহলে এম এর মান হয় -1, 0 আর কত +1, এরকম হয়। তো আমার যে ইলেকট্রনটা 13 নং, সেটা তো প্রথম ঘরে, প্রথম অরবিটালের পি এক্স এর মধ্যে, মানে -1, তাহলে আমি বুঝতে পারলাম এম এর মানটা কত আমার, বেসিক্যালি -1। -1 এর পর এবার এন এল এম এস এস, এবার তোমার ইলেকট্রন কোনটা, এই প্রথমটা নাকি পরেরটা, প্রথমটা, আর প্রথমটা মানে কি +12 হয়, তাহলে আমার এইটার জন্য হবে কি +12। এই দেখো আমি 4টি ইলেকট্রনের জন্য কিন্তু বের করে ফেলছি, সরি একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কিন্তু বের করে ফেলছি। দেখো এটা আমাদের সেই এই গোলাপি কালারটা, হ্যাঁ 13 নং ইলেকট্রনের জন্য। এই সেম কাজটা আমরা করবো কার জন্য, এই সেম কাজটা আমরা করবো হচ্ছে, আমরা কার জন্য, এই সেম কাজটা করবো হচ্ছে আমরা এই 16 নম্বর ইলেকট্রনের জন্য। কারণ আমাকে বলছিল 13 এবং 16 দুটা বের করে দেখো, আমি 16 নম্বর করছি, ধরলাম 16 নম্বরটা সবুজ, এই হচ্ছে আমাদের সেই 16 নম্বরটা, এই যে সেই 16 নম্বরটা, হ্যাঁ তা লিখতেছি এবার আমি যে 16 নং ইলেকট্রনের জন্য, 16 নং ইলেকট্রনের ক্ষেত্রে আমি আবারও লিখতেছি 4টি কোয়ান্টাম সংখ্যা এখানে বের করতেছি, আসো তাহলে আমি আবারও লিখি, এখানে আসো যে কী লিখবো আমরা এখানে, যে এন এর মান, তারপরে এল এর মান, তারপরে এম এর মান, তারপরে এস এর মান। এন এর মানটা খেয়াল করো, সেই তো 3 নং স্তরেই আছে, 3 নং স্তর, তাহলে এন এর মানটা কী হবে 3, আর 3p পিতেই আছে, তার মানে কি এল এর মানটা কত হবে 1, আর ইলেকট্রন তো এই ঘরেই আছে, তার মানে এম এর মান কত হবে -1। খেয়াল করো সবই কিন্তু সেম হয়ে গেছে, 3 1 -1 3 1 -1, কিন্তু দেখো আমার তো এই সবুজ ইলেকট্রন 16 নম্বর কোনটা, সবুজটা, এই সবুজটা এটা যদি +1 হয় এটা হবে কি -1, অবশ্যই -1 হবে। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো সবগুলোই সেম ছিল, কিন্তু সবগুলোই সেম থাকার পরেও এক জায়গায় গিয়ে কিন্তু আলাদা হয়ে গেছে, এটা কোনটা, দেখো সেটা হচ্ছে আমাদের এস এর জায়গায় গিয়ে। এই জন্যই পলি বলছিল যে দুইটা ইলেকট্রনের, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না, অ্যাটলিস্ট এখানে গিয়ে আলাদা হয়ে যাবে। তো সুতরাং কি, যেহেতু সেম হয় না, সুতরাং কি বলবো, যে পলির বর্জন নীতি অনুসরণ করে, লিখবো কি যেহেতু 4টি কোয়ান্টাম সংখ্যা এক নয়, তুমি লিখে দিবা যেহেতু 4টি কোয়ান্টাম সংখ্যা, যেহেতু দুটি ইলেকট্রনের, তাই লিখবা যেহেতু, সুন্দর করে লিখবা তুমি পরীক্ষার মধ্যে, যেহেতু দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেম না, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেম নয়, তাই আমি কি লিখবো, সুতরাং যেহেতু সেম নয়, সুতরাং কি লিখবো, যেহেতু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেম নয়, সুতরাং লিখবো হচ্ছে আমরা যে পলির বর্জন নীতি অনুসরণ করে, পলির বর্জন নীতি
অনুসরণ করে, পলির বর্জন নীতি অনুসরণ করে, ঠিক আছে। শেষ, এভাবে তুমি করে দিবা, হয়ে গেল। সেম একইভাবে তুমি এই কাজটা করবা জিঙ্কের জন্য, এটা আমরা সিকিউর মধ্যে আবারও দেখবো নি, সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পারছো পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে কোয়ান্টাম নাম্বার থেকে। চলো আমরা এখান থেকে দেখে ফেলি পরের প্রশ্নটা, যে আমাদের এখান থেকে এই পলির বর্জন নীতি গেল এবং এর মধ্যে কিন্তু হুন্ডের নীতিটা চলে আসছিল, একটা বাকি থাকলো হচ্ছে এই হচ্ছে আমাদের আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা আমরা সিকিউর মধ্যে গিয়েও দেখবো, তারপরেও এখানে আরেকবার দেখে রাখি, জাস্ট একটু দেখার জন্য দেখে রাখি। 5 নাম্বারটা বলছে কি, পটাশিয়াম মৌলটি ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতি মানে কিনা। হ্যাঁ, পটাশিয়াম একটা করবো আর একটা ক্রোমিয়াম করবো, দুইটা করবো আমি, হ্যাঁ দুইটাই করে তোমাকে দেখাই। এবার আমরা নিয়মটা কি জানি, আসো পটাশিয়ামটা 19, তাহলে ইলেকট্রন বিন্যাস করতেছি আমরা 1s2 2s2, তাহলে কী লিখবো আমরা 2p6, তাহলে 10 হয়ে গেছে আমাদের। আসলে কত 3s2, তারপর কত 3p6, 12 হচ্ছে 18। এরপরে আমাদের আছে কি, যে 3d আছে, তারপরে 4s আছে। এইবার আমাদের নিয়মটা কি ছিল, আমাদের নিয়মটা ছিল কি, ইলেকট্রন আউফবাউ কি বলছিল, ইলেকট্রন প্রথমে কোন কক্ষে যাবে ভাইয়া, কোন অরবিটাল আগে যাবে, যেখানে শক্তির মানটা কম। আউফবাউ বলছিল কি, শক্তি যেখানে কম সেখানে আগে যাবে, শক্তি কম নিম্ন শক্তিতে আগে যাবে, নিম্ন শক্তি স্তরে আগে যাবে, নিম্ন শক্তি স্তরে আগে যাবে, নিম্ন শক্তি স্তরে আগে যাবে। এবার নিম্ন শক্তি স্তর কোনটা, নিম্ন শক্তি স্তর 3D নাকি 4S আমি বের করব। আমি 3D এর শক্তি খেয়াল করলাম যে 3, এন এর মান 3, আর ডি এর মান কত, যে হচ্ছে যে আমাদের কত হয় 2, তাই না, না 0, হ্যাঁ 0 1 2, তাহলে 3 আর 2 5, তো 3D এর শক্তির মান 5, আর 4S এর শক্তির মান কত 4, আর এস এর মান তো 0, তার মানে কত 4। ওকে, তার মানে হচ্ছে 4 আমাদের। তাহলে বুঝতে পারলাম এই যে 4S এর শক্তি কম, তাহলে ইলেকট্রন তোমার দেখো 18টা হয়েছে, বা এই যে 10 12 18, একটা বাকি আছে 19, এই পটাশিয়াম তো 19, তাই না, পটাশিয়াম তো 19। তাহলে এই লাস্ট ইলেকট্রনটা কার মধ্যে যাবে, লাস্ট ইলেকট্রনটা কি এখানে দিব নাকি এখানে দিব, 3D 4S তো আমাদের এর সিরিয়ালটা, তো এবার আমরা লাস্ট ইলেকট্রনটা এইখানে দিয়ে দিব, কারণ কি আমরা জানি যে এখানে শক্তি কম, আর এখানে ইলেকট্রন যাবে না। এটা কিন্তু আউফবাউ নীতি মানছে, আউফবাউ নীতি মানছে এখানে। এবার ক্রোমিয়াম দিয়ে বলতে পারতো তোমাকে, বলো তো ক্রোমিয়াম আউফবাউ নীতি মানে কিনা, তো লিখবা তুমি ক্রোমিয়াম দিয়ে লিখতেছো তুমি 24, লিখলা যে ভাই 1s2, তারপরে কত 2s2, তারপরে লিখলা তুমি 2p6, তারপরে লিখলা তুমি 3s2 3p6, 18 লিখলা। 18-র পরে তুমি কি লিখবে এখানে, 18-র পরে তোমার এরকম লেখা উচিত ছিল যে এখানে আমাদের কত, যে 3d আছে আর 4s আছে। তো নিয়ম যেটা আউফবাউ নীতি যেটা কইছে, যে আগে জেনে নিম্ন শক্তি অনেত্রীয় ইলেকট্রন দিয়ে নিবি, এই যে 18 আর এই যে 2 20, বাকি থাকবে এটা আর 4টা, তাহলে 4 24, এই যে হয়ে গেল আউফবাউ নীতি। আউফবাউ তো এটাই শিখেছিল, আগে নিম্ন শক্তির মধ্যে ইলেকট্রন দিবি, তারপরে বাকিটি অন্য জায়গায় দিবি। নিম্ন শক্তিতে দিছি, বাকি এনে দিছি, কিন্তু এটা কিন্তু হয়নি, এটা ভুল হয়েছে। কারণ বাস্তবে আসল জিনিসটা হচ্ছে এরকম, এই সবই ঠিক আছে, বাস্তবে আসল জিনিসটা হচ্ছে সবুজ, কারেক্ট জিনিসটা হচ্ছে নিচেরটা, খেয়াল করো আমি সবুজ দিয়ে লিখি কারেক্ট জিনিসটা, এটা ঠিক আছে 1s2, এটা সমস্যা নাই, 2s2, এটা আসলে 2p6, তাহলে 3s2 3p6, আর এইখানে আসলে ঘাপলাটা ঘটে, এখানে আমাদের 3d আর এই যে 4s এর মধ্যে দেখা যায় বাস্তবে এরকম হয় যে এই 4s2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসে, তার মানে এখানে 3d 5 হয়ে যায়, আর এখানে 4s1 হয়। কেন, কারণ আমরা জানি যে পূর্ণ অরবিটাল অথবা পূর্ণ অরবিটালগুলো বেশি স্থিতিশীল হয়। তো এই বেশি স্থিতিশীল যেহেতু হয়, এই জন্য এই বেশি স্থিতিশীলতা অর্জন করার জন্য এখানে দেখো একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে এখানেও অর্ধপূর্ণ আছে, কারণ এসে সর্বোচ্চ থাকতে পারে 2টা, তাহলে অর্ধপূর্ণ মানে কি একটা, এই ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা, তাহলে অর্ধপূর্ণ মানে কত 5টা, তাহলে 5 থাকলেও স্থিতিশীল, 10 থাকলেও স্থিতিশীল, তো 5 হলে তো ভালো হয়, এই জন্য ইলেকট্রনটা এখানে চলে আসে। তাহলে দেখো এটা কি আউফবাউ নীতি মানলো না, আউফবাউ নীতি অনুসারে এটা ছিল, তার মানে এখানে আউফবাউ নীতি অনুসারে আমাদের কি ছিল, এটা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কিন্তু হয় না, এটা ভুল। কারেক্ট কোনটা, এই নিচেরটা, তার মানে এখানে কি আউফবাউ নীতি মানছে, লিখবো এখানে আউফবাউ নীতি মানে নাই। হ্যাঁ, কিন্তু আমরা কি লিখবো, যে আউফবাউ নীতি মানে, এটা ব্যতিক্রম কিন্তু এটা। হ্যাঁ, আউফবাউ নীতি, হ্যাঁ আউফবাউ নীতি এটা হচ্ছে কি মানে নাই, হ্যাঁ মানে নি, এটা কি ব্যতিক্রম, কারণ কি এটা হচ্ছে ব্যতিক্রম, তাহলে মনে রাখবেন ব্যতিক্রম একটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তাহলে তুমি শিখে রাখলাম যে ব্যতিক্রমও আসলে আছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, এরকম আরও ডিফারেন্ট অনেকগুলো উদাহরণ আছে যেগুলোর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা আশা করি মনে রাখতে পারি। এগুলো কি বেশি স্থিতিশীল, আমি লিখে রাখতেছি যে এগুলো মানে হচ্ছে বেশি স্থিতিশীল, P6 ভালো অথবা P3 ভালো আর কি, হ্যাঁ বেশি স্থিতিশীল, তাহলে এরা কি বেশি স্থিতিশীল, তো এই বেশি স্থিতিশীলতার জন্য এই ব্যতিক্রমটা হয় আর কি, ঠিক আছে। তো এই কথাটা একটু মনে রাখবা।
এই জিনিসটা আমরা পড়ছি আগেই 9-10 ছিল, তো আমরা একবার দেখে ফেললাম। আর 6 নম্বর যেটা আছে, 6 নম্বরটা বেসিক্যালি তোমাকে কী করতে হবে, এই রাদারফোর্ড আর বোর মডেলের তুলনা, এই তুলনাটা ভাই সুন্দর করে সবার কাছে রিকোয়েস্ট আমি একটা জিনিস বলি যে তুলনা, এই যে এই মডেলের তুলনা করো, তুলনা কর, ঠিক আছে? কার তুলনা? যে মডেল, এই মডেলের তুলনা। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট বলতেছি আমি, হ্যাঁ, যে ভাই এই প্রশ্নটা আমরা যখন আসে আমরা একদম মন খুলে লিখি, মন খুলে লিখবি না, খুব সুন্দর করে, যেহেতু বলছে আমি জানি এই প্রশ্ন আসতে পারে, এটা একটা কমন প্রশ্ন, এটা একটা পপুলার প্রশ্ন, যে রাদারফোর্ড আর বোর মডেলের সাদৃশ্যতা, বৈসাদৃশ্যতা বা এটা তুলনা করে, এটা ভালো, এটা বল, আমি জানি বোর ভালো, এটা তুমিও জানো, কিন্তু এমনভাবেই লিখবো আমরা, এমন সুন্দর করে গুছিয়ে লিখবো, আগে থেকেই বাসা থেকে রেডি করে যাব যে কোন কোন পয়েন্ট আমি দিব, কোন পয়েন্টটা দিলে খুবই প্রিসাইজ হবে, খুবই সুন্দর হবে, এক্সট্রা হাবিজাবি কথা আসবে না, যেহেতু আমি জানি এই প্রশ্ন পরীক্ষা আসে বা আসতে পারে, আমি বাসা থেকেই সুন্দর করে সাজা রাখবো, পরীক্ষা আসলে আমি একদম সুন্দর গুছিয়ে টিপটপ করে লিখতে পারি। পরীক্ষায় যেহেতু আমাদের কমন প্রশ্ন পড়লে আমরা একদম হাত খুলে লিখতে থাকি, যা মন চাই লিখি, কিন্তু জিনিসটা সুন্দরও হয় না, সুন্দর না হলে নাম্বার কম আসবে, তখন আমরা মনে করি ও আচ্ছা থিওরিটিক্যাল দিছিলাম দেখে মনে নাম্বারটা আসে নাই, না, নাম্বারটা এই জন্য আসে নাই কারণ তুমি কী করছো, হাবিজাবি লিখে ভরে ফেলছো, একদম প্রিসাইজ সুন্দর করে গুছিয়ে লিখবা। তো এটা রিকোয়েস্ট থাকলো যে এই প্রশ্নটা একটু গুছাও সুন্দর করে, যদি সুন্দর করে গুছাই লিখতে পারো আমাদের এই ডিসক্রিপশন, আমাদের হচ্ছে সরি যে ডিসকাশন গ্রুপে পোস্ট দিতে পারো যে ভাই আমি সুন্দর গুছাই লিখছি, কী অবস্থা দেখেন, বা অন্যদেরটাও, অন্যরাও দিল, তুমি অন্যদেরটাও দেখলা কীরকম লিখছে, অথবা তুমি বই থেকে এত কাহিনী না করে জাস্ট বই থেকে একটু পড়ে নিলা, যে দেখবা গাইড বইগুলোতে এরকম প্রশ্ন থাকে, যেটা পড়ে তোমার কাছে সুন্দর গোছানো মনে হবে, তুমি ওটা শিখে ফেলবে, কাহিনী খতম। তো এই জন্য আমি দুইটা কথা খরচ করলাম, কারণ নাম্বারটা আমার দরকার এখানে, হ্যাঁ, আসলে যেন 3-3 পাই, 4-4 পাই, ঠিক আছে? এটা আমাদের ডান এবং হয়ে গেছে। এবার চলো আমরা এখান থেকে দেখে ফেলে হচ্ছে কোনটা, এই যে বাকি ওয়ান শট কোশ্চেনগুলো যেগুলো আমাদের বর্ণালী রিলেটেড। তো দেখো এই বর্ণালী রিলেটেডগুলো করলেই হয়ে যাবে, আমরা করা শুরু করি। 1 নাম্বারটাই আমরা শুরু করছি, একদম 1 নাম্বারটা ধরে ধরে করবো আমরা। আসো, বলছে কি আমাদের যে বিকিরিত রশ্মিটির তরঙ্গ সংখ্যা ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই সেম প্রশ্ন পরীক্ষা আসতে পারে, বিকিরিত রশ্মিটি দৃশ্যমান হবে কিনা, বিকিরিত রশ্মিটির বর্ণ কী হবে, সেম একই প্রশ্ন, বা বিকিরিত রশ্মিটি কোন অঞ্চলে পাওয়া যাবে, এগুলো সব একই টাইপের প্রশ্ন। হ্যাঁ, এই যে এই 1 নাম্বার বলো আর 2 নাম্বার বলো একই প্রশ্ন, একটা করলেই 2টা হয়ে যাবে। পরীক্ষায় এই কথাটা বলতে পারে, পরীক্ষায় এই কথাটা বলতে পারে, পরীক্ষায় এইটা বলতে পারে, পরীক্ষায় এটাও বলতে পারে, একই কথা, একই অ্যান্সার, খালি লাস্ট লাইনটা আলাদা। তো বলছে মেন ঘটনা কি, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এম শেল হতে এল শেলে আসলো, আমরা জানি কি KLMN, আমাকে বলছে KLM, তাহলে 3 নাম্বার হতে এম মানে কি 3, KLM এটা বুঝি তো, এই 3 নাম্বার, আর KL তাহলে এল মানে কি 2 নাম্বার, তো 3 থেকে 2 আসছে। এখন বলছে তাহলে বল তরঙ্গ সংখ্যা কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তো আসো আমরা বের করি। তো লিখবো, আমরা জানি, আমরা এখানে কি জানতাম, এই বর্ণালী সূত্র থেকে আমরা কি জানতাম, আমরা সেটা লিখবো, আমরা সুন্দর করে লিখি যে আমরা জানি। এবার আমরা এখান থেকে আসলে সুন্দর করে ফর্মুলাটা লিখি আমরা আগে। আমরা জানি এখান থেকে যে 1/λ ইকুয়াল টু এরকম যে RH ইন্টু কত হবে Z², RH ইন্টু Z², আর সাথে কি আসবে, সাথে আসবে হচ্ছে এরকম যে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, 1/N2 স্কোয়ার, 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, ঠিক আছে? এইবার এই জায়গাটার মধ্যে আমরা কি করব, মানটা বসাই, আসো আস্তে আস্তে মানটা বসাই। এই 1/λ মানে কিন্তু তরঙ্গ সংখ্যা, তো আমি কি তরঙ্গ সংখ্যাটুকু বের করব, তার আগে মানটা বসায় আসো। আর এইসের মান কত বলছিলাম যে সেন্টিমিটারটায় বসাবো, 109678, এটা সেন্টিমিটার ইনভার্স 1। আর জেড মানে কি, যেহেতু হাইড্রোজেন বলছে প্যারা নাই, তুমি খালি 1 বসাই দিতে পারো, না লিখলেও হয়তো সমস্যা নাই হাইড্রোজেন বলার কারণে। কিন্তু যদি বলতো হিলিয়াম প্লাস, ঠিকই কিন্তু আমরা এখানে জেড এর মানটা বসাইতাম 2, পারমাণবিক সংখ্যাটা অবশ্যই বসানো লাগতো। আর এখানে আমরা কি করবো, আমরা আগে শিখছি N1 মানে নিম্ন শক্তি, তো নিম্ন শক্তি কোনটা দেখে বলো, 3 আর 2 এর মধ্যে নিম্ন কোনটা, 2, 2 স্কোয়ার বসিয়ে দেবো এখানে, শেষ, মাইনাস, আর উচ্চ শক্তি কত আছে 3, তাহলে কি লিখবো আমরা 3 স্কোয়ার, শেষ। এই হচ্ছে আমাদের জিনিসটুকু। এবার তুমি এটুকু একটু হিসাব করবা ক্যালকুলেটার দিয়ে, আমি হিসাব তোমাকে করেই দেখাই এই অঙ্কটা। তাহলে এইটুকু হিসাব করলে তোমার যে মানটা আসবে সেটা তরঙ্গ সংখ্যা, আমাকে বলছিল তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, আমি কিন্তু একটা অ্যান্সার বের করে ফেললাম, এই যেটা যে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা। এই তো 1/λ মানে তরঙ্গ সংখ্যা, আমি হিসাব করি। এখানে আমাদের আসবে কত, 1/4 মাইনাস 1/9, 1/4 মাইনাস 1/9, এত আসছে। সাথে গুণ দিব কত, আমরা গুণ দিব 109678, এই গুণগুলো আসে হচ্ছে, এটা আমাদের আসছে যে আমরা লিখি হচ্ছে 15,233, লিখি মানটা আমি, যেখানে মানটা আসছে 15,233, 15,233.05055,
0.55 এবং এইটা এককটা কি হবে? এককটা হবে হচ্ছে এত, এই যে এটা ছিল সেন্টিমিটারে, তো সেন্টিমিটার ইনভার্স, এই এককটা হবে সেন্টিমিটার ইনভার্স 1। হ্যাঁ, তাহলে তরঙ্গ সংখ্যা প্রতি সেন্টিমিটারে এতটি তরঙ্গ আসলে এখানে বিরাজমান। ঠিক আছে, তাহলে তরঙ্গ সংখ্যা একটা অ্যান্সার শেষ। এবার তোমাকে বলছিল কি এখানে তরঙ্গ সংখ্যা বের করো এবং তরঙ্গ দৈর্ঘ্য তো সেটা বের করো। তাহলে আমি লিখবো এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি এবার এখানে, এবং এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে কী কাজটা করবো দেখো, এখানে 1/λ ছিল, আমি এখান থেকে ল্যামডা বের করতেছি। তার মানে কি এইটাকে উল্টাইলাম, তাহলে এটাকে উল্টাইতে হবে। উল্টাইলে আসবে কত? বেসিক্যালি এখানে উল্টাইলে আসবে, এখানে যে জিনিসটা ছিল তুমি এটাকে উল্টায় দাও, জাস্ট উল্টাই দিবে এভাবে 1 এই যে 15.233.055, ঠিক আছে, ওকে। আর এটা সেন্টিমিটার ইনভার্স ছিল, যখন তুমি উল্টায় দিলা, এরকম করে উল্টায় দিলা, তখন জিনিসটা কিন্তু এইটাও উল্টায় গেছে। উল্টায় হয়েছে কত খেয়াল করবা, সেন্টিমিটার হয়ে গেছে। আমি এটাকে ন্যানোমিটার নিব, সমস্যা নেই। এটাকে উল্টানি দিয়ে আমরা উল্টানি দিলে কি আসে, ইনভার্স করে দিলাম, উল্টানি দিলে আসে হচ্ছে 6.56। এই আমাদের মানটা আসলো কত এখানে, যে 6.56447 ইন্টু 10⁻⁻5, এটা আসলে সেন্টিমিটারে। আমার দরকার কি মেনলি ন্যানোমিটারে, কারণ আমাকে বর্ণ কিরূপ দৃশ্যমান হবে কিনা এটা বোঝার জন্য নর্মালি কী করতে হয়, ন্যানোমিটারে নিতে হয়। তাহলে আমি খুব ভালো বুঝতে পারি যে দৃশ্যমান হবে কিনা অথবা এটার বর্ণ কীরূপ হবে। তো আমরা সেটা করব। সেন্টিমিটার আছে, সহজ কথা শিখাই দিচ্ছি কী করবি, কেমনে এটা ন্যানোমিটার বানাবি। তা আমরা কী করবো, লাস্ট লাইনে এই কাজটা করবো, যে ল্যামডা সমান সমান যেই মানটা আছে যাই থাকুক 6.5647 ইন্টু 10⁻⁵ তো ছিল। আমি যে কাজটা করব এইটুকুর সাথে, এটুকু তো ছিলই, এইটুকুর সাথে এক্সট্রা করে এই যে কাজটা করব 10⁻7 গুণ করে দেবো, শেষ। যা আছে তার লগে গুণ করবো কত, 10⁻7 সরাসরি হয়ে যাবে কত, ন্যানোমিটার। ঠিক আছে, এত দিয়ে গুণ করলে কী পাই যাবো আমরা, ন্যানোমিটার। তো গুণ করি আমরা, আসো, ইন্টু 10⁻7, ওকে, তাহলে আসবে 656.46। তাহলে আমি এই মানটা যে পাইলাম, সুতরাং ল্যামডা সমান সমান 656.47 বা 46 এত কি ন্যানোমিটার। এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। ওরা বলছিল যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, আমি বের করে ফেললাম তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। এটাই তরঙ্গ দৈর্ঘ্য হবে যে 656.47 ন্যানোমিটার। ওরা বলছিল তরঙ্গ দৈর্ঘ্য কত, যে বের করে ফেললাম তরঙ্গ দৈর্ঘ্য কত। মিটারে নিতে চাইলেও পারবা, কারণ আমরা তো জানি যে 1 ন্যানোমিটার মানে কত, সেটা তুমি শিখে রাখতে পারো, যে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। এত দিয়ে গুণ করলে তুমি মিটারও নিয়ে আসতে পারবা, তোমার যেমন মন চাই নিতে পারবা। এবার পরবর্তীতে জিজ্ঞেস করছে, বলো তো এটা দৃশ্যমান হবে কিনা। যদি এই কথাটা বলতো তাহলে আমি লিখতাম, যেহেতু এই মানটা আমরা জানি কি লিখবো, যেহেতু ল্যামডা ইকুয়াল টু, যেহেতু ল্যামডা এর মান, যেহেতু ল্যামডা এর মান 380 থেকে 780 ন্যানোমিটার এর মধ্যে, দেখো তো এর মধ্যেই পড়ছে না, 380 থেকে 700 মধ্যেই পড়ছে, তো এর মধ্যে সুতরাং দৃশ্যমান হবে, শেষ। আমরা জানি এই রেঞ্জ হলে দৃশ্যমান হয়, সুতরাং দৃশ্যমান হবে। তো একটু পরীক্ষা একটু সাজায় বড় করে লিখবা, সমস্যা নেই। সুতরাং দৃশ্যমান হবে, সময় না পেলে একটু লিখে দিই, দৃশ্যমান হবে। যদি বলতো দৃশ্যমান হবে কিনা, অ্যান্সার শেষ। যদি বলতো বর্ণ কিরূপ হবে, তাহলে লিখতাম যেহেতু ল্যামডা ইকুয়াল টু 656.47 ন্যানোমিটার, সুতরাং এর বর্ণ কীরূপ হবে। আসলে দীক্ষা লই, বর্ণটা আমাদের একটা লিস্ট ছিল, এই যে বর্ণের একটা লিস্ট ছিল আগেই পড়ছিলাম আমরা, দেখে নাও যে 656 মধ্যে পড়ছে। দেখো এই যে লাল খেয়াল করছো, 648 থেকে 780, আমার তো বাইরে হচ্ছে 656 এরকম টাইপের কিছু একটা, হ্যাঁ 656, তার মানে কি লালের মধ্যে কিন্তু পড়ে গেছে। লিখবো কি, সুতরাং বর্ণটি লাল বর্ণের হবে। তুমি এখানে লিখে আসো, তাহলে এখানে লিখে দেবো, সুতরাং যেহেতু এত ন্যানোমিটার, সুতরাং যে রশ্মিটি বিকিরিত বর্ণটি লিখি, সুতরাং বিকিরিত রশ্মিটির বর্ণ কি হবে, লাল হবে, লাল টুকটুকে হবে, লাল হবে, হ্যাঁ লাল হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাহিনী। তো পরীক্ষা যদি বলো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারে, এটা অ্যান্সার। যদি বলতো দৃশ্যমান হবে কিনা, এটা অ্যান্সার। যদি বলতো যে বিকিরিত রশ্মি বর্ণ কী হবে, এটা অ্যান্সার। এটা কিন্তু রেঞ্জটা মনে রাখতে হবে তোমাকে, মাস্ট। আর যদি এইটাও বইলা ফেলায় যে আচ্ছা না তুই এটাও বের কর, এটাও বল বিকিরিত রশ্মি কোন অঞ্চলের, তো আমি দেখেই তো ফেললাম যেহেতু এই অঞ্চলের দৃশ্যমান হবে, তার মানে কোন অঞ্চলের, দৃশ্যমান অঞ্চলের। যদি তোমাকে বলতো যে আচ্ছা আর একটা ভিন্ন মান, তুমি কেমনে বুঝতা কোন অঞ্চলের, এই অঞ্চলের কিন্তু লিস্ট আছে, এই দেখো কোন অঞ্চলের হবে, সেই জন্য আমরা একটা লিস্ট করছি। যে যদি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা
যে 700 বা 380 থেকে 780 মধ্যে হয় তাহলে এইটা। যদি দেখা যায় যে 1 ন্যানোমিটার থেকে 380 বা 400 ন্যানোমিটারের মধ্যে তাহলে কি বলবো যে ইউভি অঞ্চলে পড়বে। বা তুমি যদি দেখো যে 400 থেকেও বেশি মানে 780 থেকেও বেশি, 780 থেকে আরও 2.5 মাইক্রোমিটার এর মধ্যে চলে গেছে তাহলে বুঝবা কি যে হ্যাঁ এটা আমাদের কি হবে অবলোহিত। এভাবে তুমি বুঝবা আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি অন্যভাবে বুঝবা, সেটা একটা ছোট জিনিস আছে। নর্মালি তুমি এটা আরেকভাবে বুঝতে পারবা। এইখান থেকে বলে দিই যে লাইমেন যদি হয়, লাইমেন মানে হচ্ছে অতিবেগুনি, হচ্ছে অতিবেগুনি অঞ্চল। ঠিক আছে, তুমি এভাবে বুঝতে পারো। আর একটা ইনফরমেশন হচ্ছে এই, তুমি এভাবে চাইলে বুঝতে পারো যে অতিবেগুনি অঞ্চল। তাহলে লিখে দেখতেছি আমি যে অতি বেগুনি। যদি নর্মালি কি হয় যে লাইমেনে আসে তাহলে বুঝবা কি অতিবেগুনি অঞ্চল। ঠিক আছে, তো এইটাও তুমি মনে রাখবা। 1 নম্বরে আসলে মোটামুটি বুঝবা কি অতিবেগুনি, সাধারণত অতিবেগুনি হয় সাধারণত। 2 নম্বরে আসলে সাধারণত দৃশ্যমান হয়, সবসময় নাও হইতে পারে, অসীম থেকে আসলে নাও হইতে পারে। দৃশ্যমান অঞ্চল এটা কী হবে সাধারণত দৃশ্যমান হয়, বা আমার কী হবে দৃশ্যমান অঞ্চল। আর প্যাশন কী হবে বুঝতে পারতেছো, প্যাশন হবে কি অবলোহিত। এই প্যাশনটা হবে কি আমাদের আসলে অবলোহিত, নিচে সবগুলোই অবলোহিত, দূর অবলোহিত ওরকমই আর কি। নিকট অবলোহিত, বাকিগুলো দূর অবলোহিত, এরকম অবলোহিত, এগুলো হচ্ছে কি অবলোহিত অঞ্চলেই হবে। তো এই কথাটুকু মনে রাখতে পারো, কাজে লাগবে। 3 নম্বরে আসলে তুমি মনে ধরে নিতে পারো যে আচ্ছা ঠিক আছে, তার মানে মেবি অবলোহিত হবে 3 নম্বরে আসলে। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা আমাদের অ্যান্সারে ফেরত যাই, আমরা সেটা করে ফেললাম। আমাদের কি বের করতে বলছিল কোন অঞ্চলের হবে, আমি এটা তো বুঝে ফেলছি যে এই মানটা যেহেতু এই রেঞ্জের মধ্যে, তার মানে কি দৃশ্যমান অঞ্চলে হবে। তো আমি এটা লিখে দিচ্ছি, সুতরাং যে বিকৃত রশ্মির দৃশ্যমান অঞ্চলের। তো আমি 2 নাম্বারটাও করে দিলাম আর কি। সুতরাং বিকৃত রশ্মিটি কোন অঞ্চলের দৃশ্যমান অঞ্চলের, রশ্মিটি দৃশ্যমান অঞ্চলের ঠিক আছে, বিকৃত রশ্মির দৃশ্যমান অঞ্চলে। শেষ। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, আশা করি একদম ক্লিয়ার। আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এটা বেসিক্যালি আমাদের কয় নাম্বার ছিল, এই যে 2 নাম্বারটা ছিল 2 নাম্বার। এটা ছিল আমাদের কয় নাম্বার, 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এই ফাইন। তো এইটা আমাদের কাজে লাগবে, এই মানটা সামনে আমাদের কাজে লাগবে। তোমাকে পরীক্ষায় বলছে যে না তুমি এবার এটা বের করো, কোনটা 3 নাম্বারটা বের করো, বিকৃত রশ্মির কম্পাঙ্ক কত। তুমি কী করবা, হুবহু আগের অঙ্কটা করবা। এই যে অঙ্কটা করছো এগুলো তুমি আবার করবে, কপি করে নিচ্ছি। হ্যাঁ, তুমি অঙ্কটা আবার করবা কীভাবে খেয়াল করো। একটু করার পরে করবা, কি সব মুছে দিতে আছে আমি আপাতত। একটু করার পরে তুমি কি করবা, আচ্ছা থাকুক, আমি লিখে নিচ্ছি মানটা, সমস্যা নেই। একটু করার পরে আমরা এখান থেকে মানটা লিখে নিই যে 656.47 ন্যানোমিটার। হ্যাঁ, এবার আমাকে বলছে কি তুমি কি বের করো, কম্পাঙ্ক বের করো বিকৃত রশ্মির। এই যে কম্পাঙ্ক বের করো, হ্যাঁ কী করবো আমি লিখবো, সুতরাং কম্পাঙ্ক লিখবো, সুতরাং লিখবো যে কম্পাঙ্ক, আমরা জানি কম্পাঙ্ক। এবার কম্পাঙ্কের সূত্র কী করবা, এটুকু করার পরে তুমি লিখবা সুতরাং কম্পাঙ্ক এফ ইকুয়াল টু, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল টু কী হবে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা, আমার এফ দরকার, তাহলে সি বাই ল্যামডা হবে। তাহলে সি বাই ল্যামডা। তবে এই সি মানে কিন্তু আলোর বেগটা বসাবা কিসে, 3 × 10⁸ এটা কিন্তু বসাইছো এসআই এককে, মিটার পার সেকেন্ডে। এবার অনেকেই যে বলদামিজিক করে যে কাজটা করে, এটা মানটা এটা বসায় দেয়, ভুল হয়ে যায়। এইটা মিটার পার সেকেন্ডে বসাইছো, তাহলে এটাও মিটারে বসাইতে হবে মাস্ট। তাহলে যেই মানটা আছে 656.47, এর সাথে গুণ দিতে হবে। কত গুণ দিবা হচ্ছে যে এটাকে বলছি 10⁻⁹ ন্যানোমিটারকে মিটার বানাবা, 10⁻⁹ দিয়ে গুণ দিবা। এই যে তোমার অ্যান্সারটা চলে আসলো, হয়ে গেলো কি এটা মিটারে চলে আসতে পারবে। মাস্ট মিটারে নিতে হবে, এটা আসল কথা, মিটারে নিতে হবে, কারণ এটা মিটার পার সেকেন্ডে। এইটুকু ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটুকু ভাগ করলে কি আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ভাগটা করি আসো, ভাগটা করলে কি আসে দেখি। ভাগটা করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 3 × 10⁸। একে ভাগ দিচ্ছি আমরা হচ্ছে 656.47, আর গুণ কত 10⁻, এই যে একটা, তাহলে আমাদের আসছে 4.56 10⁻14। হ্যাঁ, এটা আসছে আমাদের কত 4.56 × 10⁻14। এটা একক কী হবে, পার সেকেন্ড বা হচ্ছে কি হার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একক। শেষ হয়ে গেল কম্পাঙ্ক। টান। তো কম্পাঙ্ক বললে তুমি কী করবা, তুমি আগে এই সেমভাবে ল্যামডা বের করবা, আর লাস্টে গিয়ে এই কাজটুকু করবা। খেলো। এবার তোমাকে যদি বলে যে আচ্ছা বিকৃত রশ্মিটি কম্পাঙ্ক এবার শক্তি বের করো, এবার তুমি কী করবা, সেম আমি এটা কপি করে নিচ্ছি আবারও। তা আমি আবারও কী করবো, এই সেম জিনিসটাই দেখো। তো আমি আগে এই ল্যামডা বের করবো, হ্যাঁ ল্যামডা বের করবো, তারপর লিখবো সুতরাং শক্তি। আসলে লিখে দিই আবার এখানে, লিখবো সুতরাং শক্তি, বিকৃত রশ্মির শক্তি।
তো বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, এখন খালি শক্তি বের করবো লিখবো। সুতরাং বিকিরিত রশ্মির শক্তি, বিকিরিত রশ্মির শক্তি। এবার আমরা সূত্র কি জানি বিকিরিত শক্তি, যে ডেল ই সমান সমান কি CH বাই ল্যামডা, CH বাই ল্যামডা। এবার তুমি মানগুলো বসাই দাও এখানে, জাস্ট মানগুলো বসাই দাও, তাই তোমার কাজ শেষ। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে যে বিকিরিত রশ্মির এটা CH বাই ল্যামডা। সি কত আগের মতো এসআই একক 3 × 10⁸। এইচ কত এসআই একক 6.63 বা 627 10⁻34। আর ল্যামডা কত এই যে আগেরটা 656, কিন্তু 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 656.47 বসাইলে হবে নাকি মিটার নিতে হবে? অবশ্যই মিটার, 10⁻৯ অবশ্যই মিটার নিতে হবে, মাস্ট মনে করে। কারণ সব এসআই তুমি যদি অন্য কিছু বসাতে হবে না, শেষ। তোমার কাজ হবে এইখান থেকে এটাই বের করা। সুতরাং ডেইলি সমান সমান এই যে শক্তিটা আসবে, এই এত এত কিন্তু জুল আসবে, বা এই গুণটা ভাগটা করো ক্যালকুলেটারে, আমি আর করতেছি না। বুঝতে পারলাম? হয়ে গেল আমাদের। ও এটা আমাদের সরি কত লেখা, এক লেখা, এক হবে না, এটা কত নাম্বার ছিল আমাদের? বিকজ শক্তি কত বের করতে বলছিল, 4 নাম্বার হবে। তার মানে আগেরগুলো নাম্বারটা চেঞ্জ করি, এটা আমাদের হবে কত, 3 নাম্বার হবে। আসলে মুছে দিই আমি একবারে, 3 নাম্বার হবে, 3 নাম্বার হবে। আর আগেরটা কি হবে? আগেরটা হচ্ছে 2 নাম্বার হবে। তাহলে এই যে 2 হচ্ছে কত, 1 কে ও 2 নাম্বার দেখে নিয়েছিল, সরি আমার ভুল হয়েছে। 1 আমি নিয়ে আসবো এখানে, এই যে 1 নিয়ে আসছে, 1 এই যে নিচে 2 আছে, 1 2 3, তারপরে আমার কত 4 হয়ে গেল। এবার আমরা 5 নাম্বারটা করি। 5 নাম্বার কি বলছে? শেষ আমাদের বলছে এবার 5 নাম্বারটা বলছে কি যে লাইম্যানের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত। যখন এরকম বলবে কি করবা, লাইম্যানের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য তুমি লিখবা। আমরা জানি কত নাম্বার, 5 নাম্বার। তো লাইম্যানের তৃতীয় রেখা যখন এরকম এনতম লাইন বলবে, তাহলে আমি লিখতেছি এনতম লাইন। আগে বেসিকটা মনে রাখো, এনতম লাইনের ক্ষেত্রে, এনতম লাইনের ক্ষেত্রে। তো যখন এনতম লাইন বলবে, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এই সকল লাইনের ক্ষেত্রে N1 কি হবে আর N2 কি হবে, এটা আসল জিনিস। বাকি অঙ্ক তো সহজ, তাহলে মনে রাখবে এইভাবে। এনতম লাইনের ক্ষেত্রে, এনতম লাইন যখন তুমি বলবে, তখন এনতম লাইনের ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে N1 ইন্টু লিখতে হবে। যেমন N1টা কী হবে, N1টা হবে হচ্ছে সিরিজের নাম অনুসারে। তোমাকে বলছে লাইমেন, তাহলে লাইমেন মানে যত 1 হয় তাহলে 1, বা আমার বললে 2, তাহলে সিরিজের নাম অনুসারে তুমি N1টা বসাবা। আর N2 কি বসাবা, N2 হবে হচ্ছে N1 প্লাস N তম লাইন। তোমাকে বলছে না তৃতীয় লাইন, দ্বিতীয় লাইন, সেটা। তাহলে এইটুকু তুমি বাংলা মুখস্থ রাখলে তুমি ইজি পারবা, যে N1 হবে সিরিজ আর N2 হবে N1 প্লাস N তম লাইন। শেষ। তো আসো আমরা করে দেখি আমাদের যে আসল জিনিসটা ছিল। এখানে বলছিল লাইমেনের তৃতীয় রেখা। আমাদের কি বলছে, যেহেতু আমরা এখান থেকে অ্যান্সার শুরু করতেছি আর কি, যে লাইমেনের কত রেখা, লাইমেনের তৃতীয় রেখা লিখতেছি আমি, সেটাই যে লাইমেনের তৃতীয় রেখা, লাইমেনের তৃতীয় রেখার ক্ষেত্রে, লাইমেনের তৃতীয় রেখার ক্ষেত্রে। তাহলে আমি এখানে কি লিখবো, N1 কত হবে আমাদের এই অঙ্কে, আমাদের এই অঙ্কে N1টা হবে হচ্ছে, খেয়াল করো, N1টা হবে লাইমেন বলছে মানে কত 1, তারপরে হচ্ছে N2 কত হবে, N2 হবে হচ্ছে N1 যোগ N তম লাইন, তাহলে N1 এর মানটা 1, আর তৃতীয় লাইন মানে কি যোগ 3, তাহলে সমান কত হবে 4। তাহলে 1 আর 4 নিয়ে অঙ্কটা করতে হবে। তো আসলে আমরা সেটা করি, আমরা জানি, আমরা কি জানি, আমি লিখবো যে আমরা জানি, বাকি অঙ্ক করে ফেলবো আমরা জানি। এখন বাকি অঙ্ক তুমি নিজে করবা, যে আমরা কি জানি 1/λ সমান সমান কি, যে RH ইন্টু জেড স্কোয়ার, আর সাথে কী আসবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, মানটা বসাই দাও, এই 1/λ থাকলো, আর এই মানটা বসাবো 109678, আর জেড স্কোয়ার মান তো 1, তো না বসালেও চলতো, সমস্যা নেই। আর এখানে কি আছে আমাদের N1, N1 কত, এই যে N1 এর মান 1, তাহলে 1/1 স্কোয়ার, আর N2 এর মান কত 4, তাহলে কত হবে 1/4 স্কোয়ার। এই পুরোটুকু আমরা এখন কী করবো, গুণ ভাগ করবো। এই গুণ ভাগ করার পরে আমরা এখানে একটা মান বের করবো। এটুকু আসবে কি সেন্টিমিটার ইনভার্সে 1 আসবে। হ্যাঁ, আর আমরা করবো কি, ওইটাকে উল্টাই দিব, উল্টাই দিয়ে আমরা এখান থেকে করবো কি, এখানে যে মানটা আসবে সেটাকে আমরা সেন্টিমিটার নিব আর কি। তাহলে সেন্টিমিটার রাখতে পারো, পরে ন্যানোমিটার নিতে পারো, তোমার ইচ্ছা। বাকিটুকু হিসাব তুমি বুঝে ফেলছো কী করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। মানে এখানে যে মানটা আসবে সেই মানটাকে আমরা এখন 1/, করে দিব এই যে বক্সটাকে, তাহলে তুমি অ্যান্সারটা পাওয়া যাবে। শেষ। ঠিক আছে, ডান, এটা বুঝছি, ওকে ক্লিয়ার। পরে দেখি আমরা বলছে লাইমেনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে।
এবং পরে জিজ্ঞেস করছে প্রথম স্তরে ইলেকট্রন, ও আচ্ছা আর একটা জিনিসও জিজ্ঞেস করছে, দুই একই প্রশ্ন, মানে এভাবে বলতে পারে প্রশ্নটা পরীক্ষায় এভাবে বলতে পারে, পরীক্ষায় এটা না বলে এটা বলতে পারে কত, অথবা এভাবে বলতে পারে। তো আমরা 6 নাম্বারটা করতেছি, খেয়াল করো। এই আমাদের বেশ কিছু অঙ্ক আছে, তাহলে কিন্তু আমাদের শেষ। তো খেয়াল করো কি বলছে যে লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কি গরম দেখছো, আসলে টিকা যাচ্ছে না। তারপরেও ফ্যান অফ করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, একটু পানি খাই নি। হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখো অঙ্ক একটু পড়ো। আলহামদুলিল্লাহ। দেখো আমাদের কি বলছিল, লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আসলে আমরা দেখি যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এরকম যদি কখনো বের করতে বলে কীভাবে করতে হয়, তো এইভাবে লিখবা। তুমি সে লিখে দিচ্ছি যে ল্যামডা ম্যাক্স সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ম্যাক্স। তো ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে n1 কী হয় আর n2 কী হয় সেটা লিখে দিচ্ছি, শেষ। ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে n1 কী হবে আর n2 কী হবে, এটা মনে রাখবা। একদম কাছে থেকে যখন আসবে তখন ল্যামডাটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়, একদম দূর থেকে আসলে শক্তি বেশি হয়, একদম কাছ থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। একদম কাছ থেকে মানে কি, n1 তো আগের মতো সিরিজের নাম অনুসারেই হবে। হ্যাঁ, সিরিজের নাম অনুসারে তুমি বসাই দেবে n1, আর n2 কী করবা, n1 এর সাথে জাস্ট এক যোগ করবা, জাস্ট এক যোগ, একদম কাছ থেকে। হ্যাঁ, 2 নাম্বার থাকলে 3 নাম্বার থেকে আসলে সর্বোচ্চ পাওয়া যাবে, শেষ। ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে তুমি এই অঙ্ক দিয়ে, এই সূত্র দিয়ে তুমি কী করবা, অঙ্কটা করবা। এখন তুমি লিখবা, আমরা জানি সূত্র কি জানি, যে 1/λ সমান RH ইন্টু জেড স্কোয়ার, তাতে কি লিখবা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। মান যখন বসে যাবা, মানটা খালি বসাই দিয়ে বাকিটুকু তুমি নিজে করবা। আর এসে মান জানো 109678, এটার মান 1 বসাইতেছি না আমি। আর এই n1 এর মান কত, লাইম্যান বলছিল, খেয়াল করো, লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, লাইম্যান, এই যে লাইম্যানের তাহলে কি বসাবো, তাহলে সিরিজের মান কত, এই যে 1, আর n1 এর মান কত, 1 যোগ 1 মানে কত 2, তাহলে বসাই দিলাম আমরা যে 1 স্কোয়ার মাইনাস 1/কত 2 স্কোয়ার, ঠিক আছে। এই এখন হিসাব নিকাশ করি আমরা, এখান থেকে উল্টায় দিয়ে আগের মতো করেই মান বের করব, হয়ে যাবে। বুঝতে পারছো কিনা, সেম একই অঙ্ক আমরা করে ফেলতেছি। কাটার জন্য আসলে ডুপ্লিকেট করি, তার জন্য ইজি হবে। আসো, ল্যামডা ম্যাক্স ছিল, এবার আমরা কী করবো, ল্যামডা মিনিমাম। ও আরেকটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নটাই যখন আমাদেরকে এটা বলছিল, দেখো যে প্রথম শক্তি স্তরে, দেখো তরঙ্গের কথা বলছে প্রথম শক্তি স্তরে, এই লাইনটার উপরে দেখো, এটা গেল একটা, বলছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা যেই কথা। আর লাইম্যান মানে তো কি প্রথম স্তরই, তো লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য একই কথা। পরীক্ষায় চালাকি করছিল, এটা বোর্ডে আসছিল যে লাইম্যানের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত না জিজ্ঞেস করে বলছে কি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য। প্রথম শক্তি স্তর মানে কি, লাইম্যান বুঝাইছে, মানে n1 এর মান 1, আর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। বলতে পারতো দ্বিতীয় শক্তি স্তরে, তার মানে কি বুঝতাম, বামার n1 এর মানটা হচ্ছে 2, আর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, গেল। 7 নাম্বারটা আমরা এখন খেয়াল করবো। 7 নাম্বারটা আমরা খেয়াল করবো। দেখো 7 নাম্বার আমাদের কী বলছে একটু যদি দেখো, 7 নাম্বারটা আমাদের বলছে সর্বোচ্চ, বলেন এমন হয়। 7 নাম্বারটা কি বলছে দেখো, সর্বনিম্ন নাকি, হ্যাঁ, লাইম্যানের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, তার সময় সর্বনিম্ন বের করি। তো সেম কাহিনী লিখে দিচ্ছি এখানে, যে ল্যামডা ম্যাক্স নাই ভাই, এবার কিসের ক্ষেত্রে, ল্যামডা মিনিমাম, ঠিক আছে। যে ল্যামডা মিনিমামের ক্ষেত্রে কি করতে হয়, তো নিয়ম হচ্ছে ল্যামডা মিনিমামের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, n1 তো সিরিজের নাম অনুসারে হবে, এর তো আজীবন প্যারা নেই। কিন্তু n2 কী হবে, মনে রাখবা সর্বনিম্ন মানে অনেক দূর থেকে আসলে সর্বনিম্ন হয়, তার মানে অসীম, ইনফিনিটি। তার মানে তুমি n2 এর মানটা ইনফিনিটি বসাবে, এটা তুমি মুখস্থ রাখবা, n1 কী হয়, n2 কী হয়, এটুকুই তোমার কাজ। এখন n1 তো সিরিজ বসাইলা 1, এবার n2 কত বসাবা, n2 বসাবা তুমি ইনফিনিটি। হ্যাঁ, এই যে 1/∞ স্কোয়ার। এবার অনেকে বুঝবে না ভাই এটা হিসাব করবো কেমন, হিসাব খুবই সহজ। এই 1/∞ স্কোয়ার মানে কত আমি লিখে দিচ্ছি, এইটুকু কী হিসাব হবে লিখে দিচ্ছি। এই মানটা আসবে হচ্ছে আমাদের কত 109678 ইন্টু, এই মানটা হিসাব করলে কত আসে, শুধু আসবে 1 মাইনাস এটা কত আসবে 1/∞ স্কোয়ার মানে 0, মনে রাখবা। ইনফিনিটি স্কোয়ার করলে ইনফিনিটি, 1/∞ মানে হচ্ছে 0, এটুকু মনে রাখবা। এটুকু মনে রাখবা যে 1/∞ স্কোয়ার বা 1/∞ মানে হচ্ছে 0, ঠিক আছে। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তা বসাই দিলা, শেষ। এই তোমার হচ্ছে কাজ। তাহলে এটুকু বিয়োগ চলে গেল, শুধু 1 থেকে যাবে, শেষ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ল্যামডার মানটা কি, ও সেটা 1/λ মান ছিল, সরি এটা ছিল 1/λ মান। তাহলে 109678 ছিল 1/λ মান। পরে উল্টাই দিবা, উল্টানো কী হবে 109678, এটাকে ইনভার্স করে দিবা, ঠিক আছে।
তাহলে চলে আসবে এটা কি সেন্টিমিটারে চলে আসবে, এটা সেন্টিমিটার ইনভার্স 1 ছিল, আর তুমি তার পরবর্তীতে সেন্টিমিটারকে মিটার ন্যানোমিটার যা মন চায় নাও, সমস্যা নেই। এটা বুঝে ফেললাম, আমরা পুরোটা করে ফেললাম। এবার বলছে সর্বোচ্চ বিকিরিত শক্তি, সর্বনিম্ন বিকিরিত শক্তি, এই দুটো খেয়াল করো, একসাথে বলে দিই। এবার তুমি জাস্ট আমি অ্যান্সার লিখে দিচ্ছি, আগের থেকে তুমি বের করবে। কার ক্ষেত্রে বলছে? বামার। হ্যাঁ, তা তুমি কী করবা, তুমি লিখবা যে বামারের ক্ষেত্রে, সরি বামারের ক্ষেত্রে না, আচ্ছা বামারে, আচ্ছা বামারের জন্য লিখি, বামারের জন্য সর্বোচ্চ কী চাইছে আমাদেরকে? বামারের জন্য সর্বোচ্চ বিকিরিত শক্তি, তাই তো? সর্বোচ্চ বিকিরিত শক্তি 8 নম্বর, এটা আমাদের 8 নম্বর। বামারের জন্য সর্বোচ্চ বিকিরিত শক্তি, সর্বোচ্চ বিকিরিত কত শক্তি। এখন তুমি কি লিখবা? সর্বোচ্চ বিকিরিত শক্তি মানে হচ্ছে এরকম ই ম্যাক্স। দেখো কী করবা, ই ম্যাক্স সমান কি জানি আমরা, সূত্র জানি কি, ই সমান CH/λ। এবার খেয়াল করো, ই যদি ম্যাক্সিমাম হয় তাহলে ল্যামডা কী হবে? মিনিমাম। তা তোমার কাজ হবে ল্যামডা মিনিমামটা বের করে নেওয়া। তুমি আগে করবা কি? ল্যামডা মিনিমাম বের করে নিবা, শেষ। এই ল্যামডা মিনিমাম, হ্যাঁ, তুমি আগে করবা কি? এই ল্যামডা মিনিমামটা বের করে নিবা, ল্যামডা মিনিমাম। আর ল্যামডা মিনিমামের জন্য আমরা তো জানি N1 কত হয়, N2 কত হয় আমরা জানি। N1 হয় সিরিজ মানে কত এখানে? বা আমার বলছে মানে কত? 2। আর N2 কত হবে? অসীম থেকে। দেখো এই ল্যামডা মিনিমাম কিন্তু আমরা একটু আগেই বের করা শিখছি, তো একইভাবে তুমি ল্যামডা মিনিমামটা বের করে বসাই দাও, শেষ। যেটা তোমাকে শিখে আসলাম। এর পরেরটা যদি আমি তোমাকে একটু বলি কী করতে হবে, দেখো যে এটা বলে 9 নাম্বারটা বলছে বামারের সর্বনিম্ন বিকৃত শক্তি। তাহলে এবার তুমি কি লিখবা? যে বামারের সর্বনিম্ন বিকৃত শক্তি। তো বামারের, এই যে বামারের সর্বনিম্ন বিকৃত শক্তি, তো বামারের সর্বনিম্ন বিকৃত শক্তি, তার মানে এইবার তুমি ই মিনিমামটা বের করবা, সর্বনিম্ন বিকৃত শক্তি। তো এটার জন্য তোমাকে কি করতে হবে? সেম আগের মতোই প্রসিডিউর, আমাদের হচ্ছে এবার ই মিনিমাম বের করতে হবে। তো আমরা ই সমান সূত্র শিখছি কি, যে CH/λ, এটা যদি মিনিমাম হয় তাহলে ল্যামডাটা হবে ম্যাক্সিমাম। আর একটু আগে কিন্তু তোমাকে শিখেছি যে ল্যামডা ম্যাক্সিমাম কীভাবে বের করতে হয়। তো শেষ, এভাবে তুমি জিনিসটা কমপ্লিট করে ফেলবা। তো ল্যামডা ম্যাক্সিমাম আগে বের করে নিবা, বাংলা কথা বুঝো, ল্যামডা ম্যাক্সিমাম বের করে নিয়ে এখানে বসাই দিবা। এবং এটা কিন্তু একটু আগেই তোমাকে শিখেছি যে কীভাবে তুমি এরকম ল্যামডা মিনিমাম বের করতে পারো, আবার ল্যামডা ম্যাক্সিমাম বের করতে পারো। তো এটা তোমাকে অবশ্যই করতে হবে, পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। আমরা এবার লাস্টের দুইটা একটু দেখি কি আমাদের বলছে এখানে কয় নাম্বারটা? 10 নাম্বারটা, যে 1 ও 3 নং এর শক্তি স্তরের শক্তি এর পার্থক্য এত হলে বিকিরিত শক্তি দৃশ্যমান হবে কিনা, এটা জিজ্ঞেস করছে। তোমাকে এটা বলে দিচ্ছে যে 1 ও 3 নং এর শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য কত সেটা বলে দিচ্ছে। তুমি কি লিখবা তাহলে? 1 ও 3 নং তোমাকে বলছে, তাই না? এখন কী করলাম, তুমি যে ডেল ই সমান লিখলা, ডেল ই মানটা কত বলেছে? 1 নং হোক 3 নং হোক যাই হোক, এত শক্তি স্তরের শক্তির পার্থক্য ডেল ই, এটা তোমাকে বলেছে কত? যে 1.93 ইন্টু 10⁻⁻ মাইনাস কত? 10⁻⁻ হচ্ছে কত? 18 এত জুল, ঠিক আছে? তো 1 ও 3 নং এর শক্তির পার্থক্য এত জুলে বলছে কিন্তু, হ্যাঁ। এবার আমরা কি জানি, আমাকে বলছে এখান থেকে যে দৃশ্যমান হবে কিনা বুঝবো কীভাবে? যদি দেখি আমরা আমাদের যে ল্যামডার মানটা, এই ল্যামডাটা আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে আছে 380 থেকে শুরু করে 780-র মধ্যে আছে, তাহলে তুমি বুঝবা যে ইয়েস দৃশ্যমান হবে। তো আমরা এখান থেকে ল্যামডাটাই বের করবো অ্যাজ ইউজুয়াল। তো এই ডেল ই সমান আমরা সূত্র আবার কি জানি, আমরা এইটুকুর পরিবর্তে সূত্র জানি কি? CH/λ, তাই না? এই CH/λ, আর এখানে ডেল ই এর মানটা আমরা লিখলাম। তো আমি বের করতে চাই ল্যামডার ব্যাপারটা, তাহলে ল্যামডার সমান কী আসবে বলো তো? ল্যামডার সমান আসবে হচ্ছে জিনিসটা দেখতে এরকম, যে CH বাই হচ্ছে কত? ডেল ই। তো আমরা এইটুকুর মানে আসো বসাই দিই, যে CH এর মানটা বলছি SI একক, এই ডেল ই এর মানটা দেখো লেখা ছিল আমাদের এখানে, যে 1.93 ইন্টু 10⁻⁻ কত? 18, হ্যাঁ, 10⁻⁻ হচ্ছে কত? 18। আর সি এর মানটা কত? 3 ইন্টু 10⁻8 বসাই দিব, এইচ এর মানটা বসাই দিব 6.63 ইন্টু 10⁻⁻ কত? 6.63 ইন্টু 10⁻⁻ কত? 34 কিন্তু আমরা বসাই দিব। দ্যাটস ইট। এইখান থেকে আমাদের চলে আসবে কত? যে ল্যামডার মানটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জিনিস, সিম্পল হয়ে গেল। তো দেখো সব কিছু এসআই এককে বসাইছি, এটা জুলে বসাইছি আমরা, এই সব কিছু বসাইছি, মিটারে বের হবে। এখন তুমি দেখবা এই মানটা মিটার যেহেতু বেরোচ্ছে, সেটা ন্যানোমিটার নিতে পারো, তুমি ন্যানোমিটার নিবা কীভাবে? মিটারকে তুমি কী করবে? আমরা জানি একটা জিনিস, যে 1 মিটার সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে তুমি 1 মিটার সমান এত ন্যানোমিটার। তো এখানে যে মিটারটা আসবে, যে সামথিং মিটারটা আসবে, সেই মিটারকে তুমি গুণ দিবা 10⁹ দিয়ে, তাহলে হয়ে যাবে কত? এত মিটার সমান এত ন্যানোমিটার। এই ন্যানোমিটার নিয়ে তুমি দেখবা যে এইটা আমাদের ল্যামডার মানটা 380 থেকে 780 বা 380 থেকে 400 বলতে পারো, এত ন্যানোমিটারের মধ্যে হলে, হ্যাঁ,
ল্যামডা, এই ল্যামডার যে মানটা, সেই ল্যামডার মানটা এত ন্যানোমিটারের মধ্যে হলে দৃশ্যমান হবে, মধ্যে হলে দৃশ্যমান, সেটা আমরা আগে থেকেই জানি। এত হলে কী হবে? দৃশ্যমান। দ্যাটস ইট, একই স্টাইল। পরেরটা লাস্ট অঙ্ক আমাদের এখান থেকে, যে 11 নম্বরটা বলছে পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ বেগ নির্ণয় করে। আমরা সরাসরি শিখছি এই জিনিসটা, যে ব্যাসার্ধ বেগের সূত্র। যখন ব্যাসার্ধ বের করতে বলতে আমরা কী লিখি? যে আর এন সমান সমান একদম ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছি, যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, সাথে কি আসবে? পাই এম ই স্কোয়ার, আর সাথে কি আসবে? ইন্টু জেড। ঠিক আছে? তো জেড যদি আমাকে বলে, খেয়াল করো, জেড যদি আমাকে বলে তাহলে আমি জেড বসাবো, নাহলে জেড কিন্তু আমরা বসাবো না। যদি বলে হাইড্রোজেন তাহলে 1, অন্য কিছু বলে জেড বসাবো। এখন তোমার কাজ কি? এই সমস্ত কিছুর মান বসাই দাও। আমি জাস্ট মানটা বসাই দিচ্ছি। যেমন কি করবা তুমি? এন এর মানটা কত বলছে? যে পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, 2 বসাবা, 2 স্কোয়ার। এইচ এর মানটা কত? 6.63 ইন্টু 10⁻34, আর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু কত? এপসাইলন নট, এপসাইলন কত? 8.854 ইন্টু 10⁻⁻ কত? 12। হ্যাঁ, ওকে। আর পায়ের মান তো পায়ে বসাবো আমরা। আর এম এর মান কত? ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31, আর ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻19। কিন্তু পজিটিভ ভ্যালুটা বসাবো আমরা। হ্যাঁ, আর ই স্কোয়ার, জেড বসানোর দরকার নেই, জেড হচ্ছে 1, কারণ হাইড্রোজেন যেহেতু 1। এইটুকু বসানোর পরে অ্যান্সারটা লিখবা কীভাবে? অ্যান্সার লিখবা হচ্ছে এভাবে, যে 0.53 গুণ কত কক্ষপথ বলছে? দ্বিতীয় কক্ষপথ। 0.53 গুণ এন স্কোয়ার, এটা শর্টকাটে বলছিলাম। 0.5 গুণ এন স্কোয়ার বসাই দিলে। আর জেড মানে কি? যে তো 1 তো না বসালেই চলবে, এটাই তোমার অ্যান্সার, এত অ্যাংস্ট্রম বসাই দিলে অ্যান্সার শেষ। ঠিক আছে? এবার তোমাকে বের করতে বলছি কি এখান থেকে, যে এখান থেকে আর্টিসি বের করো বেগ। হ্যাঁ, বেগ। তো বেগ ভি সমান সমান লিখবা কীরকম? যে ই ডিভাইড বাই রুট ওভার যে 4 পাই এপসাইলন নট এম আর এন। তো দ্বিতীয় কক্ষের বেগ বের করতে, ইলেকট্রনের বেগ বের করতে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ লাগবে। এই যে ব্যাসার্ধ, এখান থেকে বসাই দিব আমরা। এই মানটা বসাই দিলে এখন কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। ই এর মানটা আগের মতোই 1.6 ইন্টু 10⁻19, আর এপসাইলন নট সব মানটা বসাই দাও। 4 পায়ের মানটা বসাই দাও 3.14, এপসাইলন নট কত? 8.854 ইন্টু 10⁻12। হ্যাঁ, আর এম এর মান কত? 9.11 ইন্টু 10⁻31। ঠিক আছে? আর এন এর মানটা কত? এই যে আর এনটা আমরা এই গ নম্বরে পাইছি, এই গ নম্বর থেকে আর এন এর মানটা বসাই দিব। শেষ। দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ বসাইতে হবে দ্বিতীয় কক্ষের বেগ বের করতে। দ্যাটস ইট, খুবই সহজ। তো আমরা এখান থেকে সূত্র প্রয়োগ আর কি, তো পরীক্ষায় আসে এইভাবে, দেখাবো, সমস্যা নেই। 12 নম্বরটা আমাদের লাস্ট প্রশ্ন, দেখো কি বলছে। যে 1 ও 3 নং স্তরের মধ্যে কোনটার শক্তি বেশি? শক্তিও বের করতে বলতে পারে, ব্যাসার্ধ বের করে দেখলাম, বেগ বের করে, শক্তি বের করে দেখি। তুমি কি করবা? 1 ও 3 নং, তাহলে তুমি 1 নং এর কক্ষপথের শক্তি বের করবা, -m e⁴, আর নিচে কি হবে? 8 n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। তো তুমি একবার এন এর মানটা 1 বসাবা। ঠিক আছে? আর একবার কী করবা? এন এর মানটা 3 বসাবা। 3 নং বলছে, তাহলে কী করবা? সেম, -m e⁴, আর আচ্ছা কী আসবে? 8 n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আর শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে, তুমি লিখছো এটা ঠিক আছে, কিন্তু তুমি অ্যান্সার বের করবে এইভাবে। এই সমস্ত হিসাব নিকাশ মান বসানোর পরে আসবে এরকম -13.6, 1 নং কক্ষপথ, তাহলে 1 স্কোয়ার দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। আর এখানকার অ্যান্সার কী হবে? শর্টকাট যদি আমি মানটা বের করি এরকম আসবে, -13.6 ভাগ এন স্কোয়ার, এর মান কত? 3, তাহলে 3 স্কোয়ার, একক আসবে কি? ইলেকট্রন ভোল্ট। আর 3 স্কোয়ার যদি আমি এটা করি, যে 3 নং যেহেতু বলছে, তাহলে 3 নংয়ের শক্তি আসে কত? -1.5, তো -1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই হচ্ছে জিনিস তোমার, এই যে তুমি পেয়ে গেলা। তোমাকে বলছিল কি, যে কোনটার শক্তি বেশি হবে? এটা একটা শক্তি, এটা একটা শক্তি, তো বুঝতে পারতেছো যে E3 বেশি, তাহলে বলবা তুমি এই মানটা বড়, -1.5 বড়, তাহলে 3 নংয়ের কক্ষের শক্তি বেশি হবে। এইভাবে তোমাকে অ্যান্সার করতে হতো। সবগুলো প্রশ্ন দেখে ফেললাম আমরা, প্রণালী, তারপরে আমাদের হচ্ছে ব্যাসার্ধ, বেগ এবং হচ্ছে কোয়ান্টাম, সমস্ত টাইপ দিয়ে। এবার তোমাকে আমি দেখাই যে যা পড়াইলাম এগুলোর মধ্যেই যে প্রশ্ন আসবে, এই সবগুলো প্রশ্ন আমরা করে ফেলছি বেসিক্যালি। হ্যাঁ, তো আমি এই প্রশ্নগুলো তো জাস্ট আমি কপি করে নিয়েছিলাম অনেকগুলো, এই জন্য এক্সট্রা হয়ে গেছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, একটা তোমার জন্য ফাঁকা থাকুক। এইবার দেখো তোমার জন্য HW আছে কিছু। HW বলতে কি? খেয়াল করো, এই যে HW, যে আমি যা পড়াইলাম এগুলোর মধ্যে আসলে কী ধরনের প্রশ্ন আসে। কুমিল্লা 23-এর একটা প্রশ্ন বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর প্যাশ্চেন সিরিজ। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাশ্চেন সিরিজ। আর এখানে বলছে একটা পরমাণু দেওয়া আছে n=4, আমি বের করতে পারবো মৌলটার নাম কি। বলছে উদ্দীপকের 1 নং অনুসারে কোনো রেখার তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো আমরা এই এমন প্রশ্নগুলো বাছাই করছি
যেগুলো আমরা যা পড়ছি সেটা রিলেটেড কিন্তু একটু ডিফারেন্ট, তাহলে তোমার কি হবে, মেইন জিনিস যেগুলো আসছে মানে একই জিনিস যেগুলো আমি তোমাকে ওয়ান শট কোশ্চেনে পড়ালাম এগুলো আসলে তো পারবাই, কিন্তু এই ওই একই টপিক দিয়ে হালকা একটু চেঞ্জ করে কি আসতে পারে, তোমার একসাথে দুইটা হয়ে গেল জিনিস, সৃজনশীল প্র্যাকটিস হলো, পাশাপাশি একটু ভিন্ন জিনিসও দেখা হয়ে গেল। এই উদ্দীপক 1 অনুসারে কোনো রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ধাপান্তরিত হয়। একটা জিনিস বোঝাই যাচ্ছে যে ভাই তার মানে সে তরঙ্গ দৈর্ঘ্য কত এখানে বলেছে, ল্যামডা বলে দিছে। একটা জিনিস বুঝতে পারছি যে প্যাশ্চেন সিরিজ লাইমেন বা আমার প্যাশ্চেন, তাহলে N1 এর মানটা কত 3, আমার শুধু দরকার N2 এর মানটা। খেয়াল করছো আগের বার N1 N2 দেওয়া থাকতো ল্যামডা বের করতে বলতো, এবার N1 দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে বলছে N2 বের কর। আমরা কী করবো দেখে রাখো জিনিসটুকু, আমরা এইটুকু চাইলে কিন্তু হিসাব করে বের করতেই পারবো আর কি। হ্যাঁ তো আমি দেখি এটা হচ্ছে আমরা না রাখি নাই জিনিসটুকু, তো এইটুকু চাইলে খুব ইজিলি বের করা যাবে, এটা নিজে তুমি সলভ করবা। দেখো সূত্র কিন্তু সেই আগেরটাই, তুমি লিখবা যে 1/λ সমান সমান সেম RH ইন্টু জেড স্কোয়ার, তুমি কি লিখবা যে 1/n1 স্কোয়ার, তাহলে n1টা হবে কত 3, ওকে, মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে ল্যামডার মানটা বলা আছে, সব কিছু বলা আছে, এখান থেকে N2-র মানটা তুমি খালি বের করবা ক্যালকুলেশন করে। এটা এই জন্য দিলাম তুমি একটু হিসাবটা বাসা থেকে করে যাও, পরীক্ষার হলে হঠাৎ এরকম আসছে তখন তুমি কট খাই যাবা যে আরে কী করতেছি না করতেছি, একটু ভয় লাগবে, এই জন্য আগেই তুমি একটু প্র্যাকটিস করে যাও, এই জন্য বাড়ির কাজ এটা রাখছি আমরা। দেখো এই সাথে আমরা কিন্তু এখন ধারাবাহিকভাবে ওই যে বিভিন্ন নীতি ছিল ইলেকট্রিক আসে সেই নীতিগুলোও দেখবো। হ্যাঁ এবং পাশাপাশি আমরা কি করব যে সিকিউতে কী আসছে সেটা খেয়াল করব। উদ্দীপক 2-এর মৌলটির সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস দেখাও যে পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা। অলরেডি পড়ে আসছি আমরা পলির বর্জন নীতি সমর্থন করে কিনা, এটা বিশেষ করে সেই জিঙ্ক ছিল, বলছিলাম না একটা HW থাকলো তোমার জিঙ্কের, এই দেখো সেই প্রশ্নটা। তো জিঙ্ককে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা যে পলির বর্জন নীতি সমর্থন করে কি করে না, শেষ। আর তুমি যদি এটা নিয়ে প্যারা খাও কুমিল্লা 23-এর প্রশ্নটা একটু দেখতে পারো, কুমিল্লা 23-এর অ্যান্সারটা। পরটা দেখি আমরা একদম HW থাকলো, পরটা দেখো কি বলছে, আর একটা প্রশ্ন বলছে যে এক্স মৌলের এন শেল হতে এল শেল ইলেকট্রন স্থানান্তরিত হলে তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। অলরেডি পড়ে আসছি এন শেল তার মানে কি KLMN, তাহলে 4 হতে 2 আসছে, তো 4 হতে 2 আসলে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, নর্মাল জিনিস। হ্যাঁ তো এটা বের করতে পারবো, এই জন্য দেখাইনি এটা। ঘ নাম্বারটা দেখো, এই যে এটা পলির বর্জন নীতি দিয়ে আমি আর একটা প্রশ্ন রাখছি একই সিরিয়ালে, পলির বর্জন নীতি, অব্যাহ নীতি, হুন্ডি নীতি, সব নীতিগুলো একসাথে রাখছি, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ওয়াই মৌলের জন্য 20তম 26তম ইলেকট্রন দুটির পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা। তাহলে ওয়াই মৌল তুমি দেখবা আগে ওয়াই মৌলটা কি, এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, ওয়াই মৌলটা 26, এবার 26 তুমি আয়রন ইলেকট্রন বিন্যাস করলা, করে দেখলা কি আসছে 4:3D6, তোমাকে বলছে 20তম 26তম ইলেকট্রন, এই দেখো 18 19 20, এটা কিন্তু সেই 20তম। হ্যাঁ এই যে 18 ছিল আর এই পর্যন্ত কি 19, এই যেটা হচ্ছে কি আমাদের কি 20, তাহলে এই যে 20তম ইলেকট্রন আর 26 কোনটা 20 21 22 23 24 25 আর এই যে 26, তাহলে এই দুইটা ইলেকট্রনকে তোমাকে কি বলছে বের করো। এই যে আমরা একটু শিখছি কে বের করতে হয়, n=4 আর এখানে কত n=3 আছে একটার মধ্যে, যেহেতু এস এর মধ্যে আছে মানে কি 0 আর এস মানে 0 হলে কি এমও 0 হয়। আর দেখো এই যে পিছনের ইলেকট্রনটা মানে কি -1/2, বের করে ফেলবা। সেম 26তমটা খেয়াল করো যে 3 হবে এন এর মান, ডি আছে দেখে 2 হবে, এর কত হবে -2 থেকে শুরু হয়, -2 -1 0 1 2, তাহলে -2 এর মধ্যে আছে, আর এই যে পরের ইলেকট্রন আর কি -1/2 হয়ে গেল। তো দুইটা কি সেম, সেম না বলবা যে হ্যাঁ সেম হবে না, তার মানেই তো পলির বর্জন নীতি অনুসরণ করে, শেষ। এইভাবে অ্যান্সারটা করে দিবা সুন্দর করে, হয়ে গেল। আবারও দেখো একটা প্রশ্ন রাখছি সেম স্টাইলে যে পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা, সেম ব্যাখ্যা। তো ব্যাখ্যাটা কীভাবে দিবা, এই দেখো এখানে বলছে E1, তাহলে এইখানকার ইলেকট্রনটা বের করতে হবে, এইখানকার ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করবা, বের করে দেখবা পলির বর্জন নীতি অনুসরণ করে কি করে না। একই প্রশ্ন, এই জন্য জাস্ট আমি আরেকবার রাখছি, তুমি দেখে বুঝতে পারো। আর উদ্দীপকের ছাত্রের লিখা ইলেকট্রন বিন্যাস সঠিকতা যাচাই করো, তার মানে উদ্দীপকের ছাত্র একটা এই যে বলছিলাম না অব্যাহ নীতি মানে কিনা, হুন্ডের নীতি মানে কিনা, তো এই যে সেই ইলেকট্রন বিন্যাস লিখছে এটা সঠিক হয়েছে কিনা, অব্যাহ নীতি মানছে কিনা বা এখানে কোনো ভুল হয়েছে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে কারণ সহ, দ্যাটস ইট। তো এটা তুমি পারবা। হ্যাঁ তো এখানে দেখো এই যে সেই জিনিসটা অ্যান্সারটাও লিখে রাখছি যে আমাদের অব্যাহ নীতি অনুসারে কোন জায়গায় যাওয়া উচিত, সেই জায়গায় গেছে কিনা, কেন যায় নাই। তো দেখো দুইটা জিনিস আমাদের আছে, একটা এখানে পড়ছিলাম আমরা অব্যাহ নীতি আর বি মূলটা কি হুন্ডের নীতি। তো হুন্ডের নীতিটা ঠিক আছে কিনা দেখো তো, না ঠিক নাই, কেন দেখো তো ভাইয়া, এই দেখো এই যে এটা 4 গেল, 5 6 আর এটা এখানে বসবে বেসিক্যালি, এটা এখানে বসবে 7, এরকম হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে গেছে না, ভুল লেখছে, আগে তো দুটো ঢুকাই ফেলছে, তাহলে হুন্ডের নীতি মানে নাই, তার মানে এখানে ভুল করছে, এটাই তুমি ব্যাখ্যা করবা যে এখানে ভুল হয়েছে, সুতরাং ঠিক করে লিখতে হবে। এভাবে পরীক্ষা আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলো একটু তোমাকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তুমি যেন প্যারা না খাও, যেন তুমি বুঝতে পারো যে আচ্ছা ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসলেও আসলে পারা যায়। হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসলেও বেসিক্যালি পারা যায়। তো এই জন্য আমি জাস্ট একটু দিয়ে রাখলাম, একটু দিয়ে রাখলাম, ঠিক আছে। তো একটু এখন ভালো করে দেখে নাও, স্ক্রিনটা দেখতে পাবো আশা করি। ওকে ফাইন, তো এই ধরনের প্রশ্ন আমি একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাকে। পরেরটা দেখি আমরা কি বলছে।
পরে ঢাকা 22-এ একটু আসছে কীরকম দেখো এরকম দিই বলছে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো। তো ইলেকট্রন বিন্যাসটা যে ব্যতিক্রম হয় ওই যে মাঝে মাঝে বলছিলাম না স্থিতিশীলতা অর্জন করার জন্য চলে আসে, তো সেইটাই ব্যাখ্যা তোমাকে করতে বলছে এখানে। আব্বা অনীতি ব্যতিক্রম ব্যাখ্যা করতে বলছে। ঘ নম্বর বলছে কি যে ভিন্ন কোয়ান্টাম সংখ্যা হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করো যে উদ্দীপকের ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের। তো এই ব্যাখ্যাটা একটু দেখবা যে এখানে কোয়ান্টামের ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করতে বলে, তো এটা নিজে নিজে দেখলে এটা পারা যাবে। তো এটা এইচডাব্লিউ থাকবে, এবং সবগুলো এইচডাব্লিউর জন্য রাখছি। এবার দেখো বরিশাল 21 আমরা দেখি, চট্টগ্রাম 21 দুইটা প্রশ্ন এটা কী জন্য আছে দেখো, সেই পলির বর্জন নীতি প্রয়োগ দেখাও, তারপর হচ্ছে আব্বাও নীতি মেনে চলে কিনা, হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার মান দেখাও। তার মানে ওই প্রশ্নগুলো একসাথে রাখছি, তুমি যেন খুঁজে খুঁজে তোমার প্যারা না হয়। আমি সবগুলো খুঁজে 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 এই যে আব্বাও নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি টাইপের যে প্রশ্নগুলো একসাথে করে দিছি। এবার তুমি এখান থেকে একবার দেখে নাও, আর তুমি নিজেই বুঝতে পারো যে আচ্ছা এই টাইপটা তো পারা যায়, আসলে সহজ। ওকে, অ্যান্সার সহ এখানে আছে, সমস্যা নেই। সেম ঘটনা বলছে এই যে 2 নংয়ে উল্লেখিত ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন দুটির ক্ষেত্রে পলির বর্জনীতির প্রয়োগ দেখাও। উদ্দীপকের 2 নংয়ে, এই দেখো উদ্দীপকের 2 নং ম্যাগনেসিয়াম, তো এটার এই সর্বশেষ ইলেকট্রন দুইটা, এটার ক্ষেত্রে তোমাকে বের করতে বলছে কি যে 4টা কোয়ান্টাম সংখ্যা বের করবা দুইটার জন্য। তাহলে তুমি দেখবা 4টা সেম কিনা, সেম না হলে বলবা কি পলির বর্জনীতি মানে। এই যে এ মৌলের ক্ষেত্রে এই যে এ মৌলটা তুমি দেখবা, এ মৌলটার নাম কি, তারপর দেখবা কি আব্বাও নীতি মেনে চলে কিনা, হ্যাঁ আগে নিম্ন শক্তি গেছে কিনা, তারপরে উপর শক্তি গেছে কিনা, এরকম। আর বি মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা দেখাও। আগে শিখেছি যে কোনো মৌলের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা এমনি বের করতে হয়, শিখেছি ভাইয়া, ওই যে ক্লোরিনের শিখাইলাম তোমারে 13 নম্বর 16 নম্বর, যে কোনো মৌল দিয়ে তোমাকে বলতে পারে এই মৌলটা বের কর। তো এটা কোথায় আসছে 21 সালে কিন্তু আসছে, এমনি এমনি কিন্তু করায় নাই, পরীক্ষা কিন্তু আসে এগুলো। হ্যাঁ সেমভাবে একটা প্রশ্ন খুবই কমন দেখো 23 সালে আছে, ময়মনসিংহ 23, এটা তোমাকে মানে একদম কি বলে যে একদম অবাক করা প্রশ্ন দিচ্ছে। হঠাৎ করে বলছে কি পরমাণু মডেলটা বর্ণনা করো। তার মানে আমরা যে পড়ছিলাম এই যে রাদারফোর্ড পরীক্ষা এই সেই বলছিলাম না, আলফাগানের পরীক্ষা ছিল, হঠাৎ করে এই জিনিসটা পরীক্ষায় দিয়ে দেয়, এই কথাটা কিন্তু বলছিলাম। এই কিন্তু পড়ে রাখতে হবে, হঠাৎ করে দিয়ে দিলে তুমি যেন প্যারা না খাও, সুন্দর ওয়েতে গুছাই লিখতে পারো। ওকে ঠিক আছে। এখানে একটা প্রশ্ন ছিল যে 2 নংয়ে উদ্দীপকের 1 ও 2 এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। হ্যাঁ দেখো একটা কই থেকে আসছে, একটা আসছে হচ্ছে এই দেখো এই যে 1 2 3, তো 3 থেকে 1 আসছে, আরটা কই থেকে আসছে 2 থেকে 1 আসছে। তো তুমি 2 বার ল্যামডা বের করবা, ল্যামডা বের করে দেখবা কোনটা দীর্ঘতম, হ্যাঁ তাইলে হয়ে যাবে আর কি। ওরা ব্যাখ্যা ট্যাখ্যা দিছে, তুমি ল্যামডা বের করেও করতে পারতা আর কি, সমস্যা নেই। ও এটা ব্যাখ্যা দেয়নি, তুমি অঙ্ক করবা, এটা অ্যান্সার এখানে দেওয়া নেই, পারবাই। এটা 5 নম্বর, এই 3 নম্বরের ব্যাখ্যা আসলে এটা। তো বলছি এই উদ্দীপকের বর্ণালী সিরিজ সময় উৎপত্তির কারণ, এই যে একটা প্রশ্ন, এই যে একটা স্টার মার্ক করা প্রশ্ন, এইটা দেখে যাবে একটু ব্যাখ্যামূলক টাইপের প্রশ্নগুলো আমি একটু লিখে দিছি যেন তুমি একটু দেখে নিতে পারো এইচডাব্লিউ করার সময়। তো এইটা তুমি একবার পড়বা যে বর্ণালী সিরিজের এরকম সিরিজের উৎপত্তি কেন হচ্ছে, হ্যাঁ তো এই কারণটা একটু পড়ে রাখবো, একবার পড়লেই দেখবা যে লিখতে পারতেছো। রাজশাহীতে এসে আসছে এমন না যে এরকম লিখিত প্রশ্ন আসলে নাম্বার কম দেবে না, তুমি ভালো করে লিখলে 3-এ 3, কাটাকাটির কোনো সিনারিও নেই। বলছে বি সিরিজের সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা। এই যে বি সিরিজের কই থেকে আসছে দেখো 1 2 3 4 5টা, হাই হাই এই 5টাই দৃশ্যমান হবে কিন্তু তোমার তো ঝামেলা, তোমাকে এই 3-4 বার বের করতে হবে। এই দেখো একবার বের করছে, হাই হাই একবার, তারপর হচ্ছে এই যে 2 বার, তারপর হচ্ছে এই যে 3 বার, এই 4 বার, এই যে 5 বার, আস্তাগফিরুল্লাহ 5 বার ল্যামডা বের করতে হয়েছে সবগুলোই দৃশ্যমান কিনা বোঝার জন্য, ঠিক আছে। তো দেখছে কি দেখা গেছে কি সবগুলোই দৃশ্যমান হয়েছে। হ্যাঁ তো এই হচ্ছে ঘটনা। নর্মালি ঘটনা কি যেহেতু বি সিরিজ, যেহেতু আমাদের কি বামার অঞ্চলে আসছে সবগুলাই মোটামুটি দৃশ্যমান হচ্ছে, কারণ অসীম থেকে কেউ আসে নেই, তার মানে সবাই মোটামুটি দৃশ্যমান হবে। তো তোমাকে এরকম 3-4 বার করে দেখাইতে হবে, একই প্রশ্ন বারবার করা লাগছে, কিছু করার নাই আসলে। এইবার একটা জিনিস একটু বলি, পরীক্ষায় এই দেখো চালাকি একটা প্রশ্ন দিচ্ছে, এটা কোনো উদ্দীপক দিয়ে নেই, জাস্ট অ্যান্সারটা দিছি। এই প্রশ্নে বলছিল যে এই এত নম্বর থেকে এত নম্বরে আসছে, 5 থেকে 3-এ আসছে, তাহলে 5 থেকে 3-এ আসলে যে তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্য যেই অঞ্চলে পড়ে সেই অঞ্চলটা কি কাজে লাগে ব্যাখ্যা করো। তাহলে তোমাকে দেখতে হবে কোন অঞ্চলে, তুমি খেয়াল করে দেখছো যে 5 থেকে 3-এ আসছে, 3-এ আসলে কি হয় অবলোহিত, অবলোহিত তোমাকে কিছু ব্যাখ্যা টাখ্যা লিখতে বলছে, অবলোহিত হলে কি কি হয় না হয়, এই জিনিসটা তোমাকে একটু পড়ে রাখতে হবে, পরীক্ষা আসলে তুমি কট খেয়ে যাবা, এটুকু বুঝছো ঠিক আছে, কিন্তু এটুকু কিছু তো লিখতে হবে, 2-3 লাইন তো লিখতে হবে, এটা তোমাকে লিখা জরুরি, তো এই জন্য শিখে রাখো, ব্যবহারগুলো শিখে রাখবা, বিভিন্ন ব্যবহারগুলো শিখে রাখবা। আর একটা সুন্দর প্রশ্ন তোমাকে এখানে বলছিল কি যে এর মান বের করে একটা উদ্দীপক দিয়ে বলছে কি, এখানে আমি এগুলোর মধ্যে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, এই খেয়াল করে দেখো, হ্যাঁ এই দেখো খেয়াল করে দেখো, বুঝছে এই যে একটা ইলেকট্রন এভাবে গেছে, এটা অসীম দেখাইছে, অসীম থেকে কয় নাম্বার ইলেকট্রনটা আসছে খেয়াল করে, এই যে 2 নম্বর ইলেকট্রনটা আসছে, অসীম থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আসছে। এখন জিজ্ঞেস করছে এর মান বের করে, এই কোনটা আবার খেয়াল করো,
এই দেখো 2 নং কক্ষপথ থেকে শুরু করে, খেয়াল করো, এই দেখো 2 নং কক্ষপথ থেকে শুরু করে এই যে 4 নাম্বার যে কক্ষপথ, এইটুকুর দূরত্ব, সরি 2 নাম্বার না 1 নাম্বার, সরি দেখতে বলেছে আমাদের, এই দেখো এই যে এ, এই যে এইটুকু হচ্ছে এ, এই অংশটুকু হচ্ছে এ, তাহলে 1 নং আর হচ্ছে কয় নাম্বার, এই 4 নাম্বার, তাহলে 1 নং এর ব্যাসার্ধ, আর দেখো আর এই যে 4 নং যে ব্যাসার্ধ, তাহলে এই যে 1 নং কক্ষপথ না, তাহলে 1 নং কক্ষপথের ব্যাসার্ধ আর এই 4 নং কক্ষপথের ব্যাসার্ধ বের করবা। তুমি বের করছো 1 নং এর ব্যাসার্ধ বের করছো, 4 নং এর ব্যাসার্ধ বের করছো, বের করে তুমি বিয়োগ করে দিছো, ঠিক আছে, 4 নং এর ব্যাসার্ধ বের করছো, বের করে বিয়োগ করে দিছো, সেটা কি এর মান, দূরত্ব। তো এইভাবে পরীক্ষায় চালাকি করে বলতে পারে, আমরা একটু শিখছিলাম ব্যাসার্ধের সূত্র, তো পরীক্ষায় এইভাবে আসছে অলরেডি সিলেট বোর্ডে, হ্যাঁ পারা যাবে। আর একটা জিনিস বলছে কি যে এখানে এই উদ্দীপকে উল্লেখিত বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে আলোচনা করো আর কি বলছে, ঠিক আছে। দেখো আমরা কই থেকে কই আসছে, ইলেকট্রনটা বেসিক্যালি অসীম থেকে আসছে, এই দেখো অসীম, অসীম থেকে কই আসছে, অসীম থেকে 2 নম্বরে আসছে, অসীম থেকে 2 নম্বরে আসছে মানে কি এই জিনিসটা, অসীম থেকে 2 নম্বরে আসছে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো অসীম থেকে 2 নম্বর দিবা, এই যে অসীম থেকে যে 2 নম্বরে আসছে, অঙ্ক করে দেখছো কি মান আসছে 364, তো 364 মানে তো কি দৃশ্যমানের বাইরে, তো 380 থেকে 780 তো হয় নাই, এর বাইরে তার মানে দৃশ্যমান হবে না, এটা ব্যাখ্যা দিবা। এই হচ্ছে আমাদের জিনিসপাতি, কিছু কথা দিয়ে দিছি এখানে, এগুলো তোমাদের জন্য, ওই যে তোমরা পড়তে জাল টাকা জিনিসগুলো রিডিং পড়বা, তারপরে কী ছিল ইভোরুসের ব্যবহার তুমি পড়বা, তারপরে চিকিৎসা বিজ্ঞানে আয়ের রশ্মির ব্যবহারটা পড়বা, তারপরে এই যে আমাদের NMR, তারপর হচ্ছে MRI, এগুলো ক খতে আসে, একটু তোমাকে পড়তে হবে। তো আশা করি এইটুকু জিনিস একদম কমপ্লিটলি বোঝা গেছে। আমরা আজকে শেষ করার চেষ্টা করছি কোনটা কোনটা বলো তো, যে পরমাণুর মডেল, বিভিন্ন ইলেকট্রনিক্সের নীতি, কোয়ান্টাম এবং বর্ণালী, এই পার্ট থেকে যাবতীয় যা আসতে পারে আমরা একদম ভেঙে ভেঙে দেখাইছি। খুবই সহজ পার্ট, কিন্তু এটা খুব ভালো করা উচিত তোমাদের, ঠিক আছে। আর তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতেছো, ভালো লাগতেছে, বন্ধুদেরকে অবশ্যই জানিও, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। যাদের উপকারে আসতেছে তারা অবশ্যই বলবো বন্ধুদেরকে জানিও, বা পরবর্তী যে ব্যাচগুলো আসবে সেই ছোটো ভাই বোনদেরকেও জানিও, যদি তোমার উপকারে আসে, তুমি যদি মনে করো যে না ভাইয়ার ক্লাসগুলো আমার আসলেই খুবই উপকারে আসতেছে, আমি শেষ মুহূর্তে কনফিডেন্স পাচ্ছি, গুছিয়ে নিতে পারতেছি, অবশ্যই বন্ধুদের জুনিয়রদের অবশ্যই জানিও। তো তোমাদের এই সাপোর্টটুকু আমাদের দরকার, চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য সর্বোচ্চ, আমরা চেষ্টা করে যাচ্ছি, তোমাদের সাপোর্টটুকু পেলে আমাদের অনেক বেশি ভালো লাগবে। ইনশাল্লাহ একদিন আমরা সারা দেশে ছড়িয়ে যাব তোমাদের মধ্য দিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।